এই ড্রামার শুরুতে আমরা জিয়া নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে কিনা ফার্স্ট এড বক্স নিয়ে কারো বাসা খুঁজছিল। তখনই তার কাছে একটি কল আসে, আর এই কলটি করেছিল মিস্টার হান নামের একটি লোক। মিস্টার হান জিয়াকে এখনো তার বাসায় পৌঁছাতে না পারার কারণে বকা দিচ্ছিল। জিয়া তখন বলে, আমি আপনার বাসাটি তো খুঁজেই পাচ্ছি না, তাহলে কিভাবে আসবো? তখন মিস্টার হান বলে, ঠিক আছে, তুমি কোথায় আছো বলো, আমি আমার বাসার কাজের লোককে তোমাকে রিসিভ করার জন্য পাঠিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখতে পাই মিস্টার হানের কাজের লোক জিয়াকে এসে রিসিভ করে তাদের বাসায় নিয়ে আসে। তবে এখানে এসে জিয়া পেশেন্টকে দেখে মনে মনে বলে, এই পেশেন্ট কতটা হ্যান্ডসাম, আর এই ছেলেটাই হলো আমাদের ড্রামার মেন হিরো, যার নাম হলো হানজি। এখানে বাসার কাজের লোক জিয়াকে হানজির সাথে দেখা করায়, কিন্তু হানজি জিয়াকে দেখে কিছুই বলে না। তারপর কাজের লোক জিয়াকে বলে যে স্যার এরকমই, একটু ইন্ট্রোভার্ট টাইপের, আপনি কিছু মনে করবেন না। জিয়া তাকে বলে যে কোনো সমস্যা নেই। তারপর জিয়া হানজিকে হ্যালো বলে আর তার চিকিৎসার কাজ শুরু করে। এদিকে কাজের লোক হানজির মাকে জিয়ার সম্পর্কে বলতে শুরু করে যে জিয়া একজন অনেক ভালো ডক্টর। অন্যদিকে জিয়া তো তার মেডিকেল যন্ত্রপাতি নিয়ে হানজির কাছে আসলে এসব দেখে ঘাবড়ে যায় আর জিয়ার কাছ থেকে পালাতে শুরু করে। তখনই হানজির মা তাদের ঘর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পায়, যা শুনে কাজের লোক তাকে বলে যে স্পেশাল ট্রিটমেন্ট চলছে, এই জন্য হয়তো এরকম আওয়াজ শোনা যাচ্ছে। হানজির মা বলে, আমি এবার নিরাশ হতে চাই না, আমি আমার ছেলেকে 10 বছর ধরে ধরতেও পারি না। তখনই এখানে একটি মহিলা আসে এবং বাসার কাজের লোককে তার কার্ড দেখিয়ে বলে, আমাকে এখানে মিস্টার হান পাঠিয়েছে। কাজের লোকটি মহিলাকে দেখে বলে যে আপনি কি মিস্টার লি? মহিলাটি মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি মিস্টার লি। যা শুনে কাজের লোক দৌড়ে হানজির কাছে আসে, কিন্তু তখনও জিয়া হানজিকে ধরার জন্য তার পিছনে দৌড়াচ্ছিল। আর এখানে হঠাৎ করে হানজির পাটা সোফায় বেঁধে যায়, আর যেহেতু তার পিছনে জিয়াও দৌড়াচ্ছিল, তখন তারা দুজনেই সোফার মধ্যে পড়ে যায় আর দুর্ঘটনাবশত তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। এদিকে তখনই কাজের লোক এবং মা সেখানে চলে আসে এবং তাদের দুজনকে কিস করা অবস্থায় দেখতে পায়। তারপর হানজির মা তার হাত ধরে বলে যে তুমি কি ঠিক আছো? আর যখনই হানজির মা তাকে ধরে, তখনই ওই স্থানে তার চুলকানি বা অ্যালার্জির মতো শুরু হয়ে যায়, যা দেখে আমরা বুঝতে পারি যে হানজির মেয়েদের স্পর্শ থেকে অ্যালার্জি বা চুলকানি হয়, আর এটাই হলো তার অসুখ। এখানে হানজির মা তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখনই জিয়ার কাছে তার বস কল করে অনেক বকাবকি করে, কারণ জিয়া এখনো পর্যন্ত সঠিক পেশেন্টের বাসায় যেতে পারেনি। আসলে জিয়া ভুল করে হানজিদের বাসায় চলে এসেছিল। যাই হোক, এই কারণে জিয়ার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। তারপর আমরা দেখতে পাই মিসেস লি, যে কিনা হানজির আসল ডক্টর ছিল, তিনি হানজির মাকে কথা বলার জন্য একটা সাইডে নিয়ে আসে আর বলে জিয়াই আপনার ছেলেকে ঠিক করতে পারবে। তার কারণ হলো জিয়া যখন আপনার ছেলেকে কিস করেছিল তখন তার কোনো অ্যালার্জি হয়নি। এবার হানজির মাও ওই ডক্টরের কথা মেনে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই হানজির মা জিয়াকে একটি কন্ট্রাক্ট পেপার দেয় আর বলে যে আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনেছি, আমি জানি যে তোমার মা অনেক অসুস্থ, আমি তোমাকে একটু অফার দিতে চাই। এটা শুনে জিয়া বলে কি রকম অফার? হানজির মা তখন বলে, আমি তোমার মায়ের সকল চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু তার বদলে তোমাকে আমার ছেলের সকল ট্রিটমেন্ট করতে হবে, আমি তোমাকে প্রতিদিন এটার জন্য টাকাও দিব। এটা শুনে জিয়া অফারটি অ্যাকসেপ্ট করে নেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই হানজি তার মাকে বলে যে এই কন্ট্রাক্টটি ক্যান্সেল করে দাও এবং তাকে বাসা থেকে বের করে দাও, কিন্তু তখন তার মা অনেক ইমোশনাল হওয়ার নাটক করে আর তার ছেলেকে মানিয়ে নেয়। তারপর তাদের মা তাদের দুজনকে একটি করে আই ব্রেসলেট দেয়, যার ফলে তার মা রেকর্ড করতে পারবে তারা দুজন যেন প্রতিদিন 8 ঘন্টা করে একজন অন্যজনের সাথেই থাকে এবং 1 মিটারের দূরত্ব বজায় রেখে চলে, তাহলে তারা দুজন কাছাকাছি থাকতে পারবে। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া হানজির গেটের সামনে দাঁড়িয়ে ব্রেসলেটটা দেখছিল। তখনই হানজি রুম থেকে বের হয়ে আসে আর জিয়াকে তার সামনে থেকে সরে যেতে বলে। এখানে জিয়া হানজির কাছে ক্ষমা চায় ওই কিসের ঘটনার জন্য, কিন্তু হানজি তাকে কিছু না বলেই সেখান থেকে লিফটে করে চলে আসে। এদিকে জিয়ার কন্ট্রাক্ট অনুযায়ী তাকে 1 মিটারের বেশি দূরে থাকা যাবে না, এই কারণে জিয়া হানজির পিছে পিছে যেতে শুরু করে। এদিকে হানজি তাকে বলে, তুমি যদি সত্যি সত্যি সরি ফিল করো তাহলে তোমার চাকরি থেকে তুমি রিজাইন দিয়ে দাও। উত্তরে জিয়া বলে, কিন্তু এটা তো আমি করতে পারবো না। হানজি বলে, তাহলে তোমার সরি বলে কোনো লাভ নেই। এই বলে সে এখান থেকে চলে যেতে চাইলে জিয়া কিছুটা রেগে যায় আর বলে যে তোমার তো আমাকে অত্যন্ত পক্ষে একটি সুযোগ দেওয়া উচিত। হানজি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটি সুযোগ দিব, কিন্তু তুমি সারাদিনে যদি নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে তোমাকে কালকে চাকরি থেকে রিজাইন দিতে হবে। এই বলে হানজি এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কাজের লোকটি জিয়াকে তার রুমে নিয়ে আসে আর তাকে হানজির সম্পর্কে লেখা একটি ফাইল দেয় এবং অনেকগুলো তথ্যও দেয় যে হানজি আসলে কি পছন্দ করে কি অপছন্দ করে এসব সম্পর্কে। একই সাথে তিনি আরো বলেন যে এখন থেকে তুমি আর হানজি একই কলেজের স্টুডেন্ট, এখন থেকে তুমিও তার সাথে কলেজে যাবে। এটা শুনে জিয়া তো অনেক শকড হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন একই সাথে কলেজে পৌঁছায়, কিন্তু হানজি তো তাকে তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু জিয়াকে তো তার কন্ট্রাক্ট মতো 8 ঘন্টা একসাথে থাকতেই হতো, এই কারণে সে তার পিছু পিছু চলতে থাকে। তারপর জিয়া যখন ক্লাসে প্রবেশ করে তখন ক্লাসের সবাই তাকে দেখতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই একটি ছেলে জিয়ার হাত ধরে টেনে তাকে ক্লাস থেকে বাইরে নিয়ে আসে। তখনই জিয়া ছেলেটিকে বলে যে তুমি এটা কি করছো? ছেলেটি বলে, তুমি কি আমাকে
চিনতে পারছো না? আমাকে তুমি ভালো করে দেখো। কিন্তু তারপরেও জিয়া তাকে চিনতে পারছিল না। তখনই ছেলেটা বলে, তুমি তোমার দোকানে পার্ট টাইম জব করতে। এবার জিয়া তাকে চিনতে পারে। আর এই ছেলেটার নাম হলো চেন। চেন এখানে তাকে জিজ্ঞাসা করে যে তোমার মা এখন কেমন আছে। জিয়া বলে, আমার মায়ের এখন ট্রিটমেন্ট চলছে, আর এখন এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ হান ফ্যামিলিতে আমার চাকরি হয়ে গিয়েছে। তারা আমার মায়ের চিকিৎসার সকল ব্যবস্থা করে দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই হানজি এখানে চলে আসে এবং তাদের কথাগুলো শুনে ফেলে। এদিকে চেন তো হান ফ্যামিলির নাম শুনে অনেক শক্ট হয়ে যায়, আর জিয়াকে বলে যে আমার মনে হয় হানজির মাথায় সমস্যা রয়েছে, কারণ যখন ওকে কেউ ধরার চেষ্টা করে তখন সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, এমনকি আজব ধরনের ব্যবহারও করে। জিয়া তখন চেনকে বলে, তুমি একজন স্টুডেন্ট, তোমার এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। চেন বলে, আমি তো সত্যিটাই তোমাকে জানালাম। জিয়া বলে, আমার তো মনে হয় না যে হানজি একজন খারাপ ছেলে, কিন্তু সে সবসময় একটু মুড নিয়েই চলাফেরা করে। এদিকে এই সবকিছু হানজি শোনার পর এখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা হানজিকে কলেজের ছাদের মধ্যে দেখতে পাই। তখন জিয়াও সেখানে চলে আসে এবং হানজিকে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম। জিয়া হানজিকে আরো বলে, এই ছাদটি কত বড়, তাই না? হানজি বলে, তোমার কি বড় ছাদ পছন্দ? জিয়া বলে, হ্যাঁ। হানজি তখন বলে, তাহলে তুমি এই ছাদেই থাকো, আমি এখান থেকে চলে যাই। এই বলে হানজি ছাদের দরজাটা লাগিয়ে ছাদ থেকে চলে যায়। জিয়া তখন দরজার কাছে গিয়ে তাকে দরজাটি খুলতে বলে, আর হানজি আচমকাই দরজাটি খুললে জিয়া মাটিতে পড়ে যায়। তারপর জিয়া হাত বাড়িয়ে দেয় যাতে হানজি তাকে ওঠায়, কিন্তু হানজি তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখতে পাই জিয়া নিজে নিজেই কথা বলছিল, আর নিজেই নিজেকে বলছিল যে আমি ভুল ছিলাম। এই ছেলের তো দেখি সত্যি অনেক বেশি ভাব। যাই হোক, তারপর জিয়া তার কন্ট্রাক্ট অনুযায়ী হানজির কাছাকাছি থাকার জন্য তার রুমে চলে আসে। এখানে এসে জিয়া দেখতে পায় হানজি তার বিছানায় ঘুমিয়েছিল। তখন জিয়া তার পাশে গিয়ে অনেক উল্টাপাল্টা ভুলভাল বকতে থাকে, আর কিছুটা সময় পার করে এখান থেকে চলে যায়। এদিকে তখন আবার আমরা দেখতে পাই হানজি আসলে এতক্ষণ ঘুমিয়ে থাকার নাটক করছিল, আর সে জিয়ার সব কথাই শুনে ফেলেছিল। যাই হোক, তারপরে সিন আমরা দেখতে পাই জিয়া সকালবেলা হানজির কাছে এসে বলে, আমি আমার প্রথম দিন কমপ্লিট করে ফেলেছি। উত্তরে হানজি বলে, তুমি কি মনে করো তুমি তোমার প্রথম দিন কমপ্লিট করে আমাকে খুশি করতে পেরেছো? জিয়া বলে, হ্যাঁ, আমার তো মনে হয় আমি তোমাকে খুশি করতে পেরেছি। হানজি তখন বলে, আচ্ছা, আমি যদি আমার ব্রেসলেটটা তোমাকে দিয়ে দেই তাহলে তোমার কেমন লাগবে? জিয়া তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ ব্রেসলেটটা তার হাতে চলে আসলে সে আর হানজির পিছে পিছে গুড়গুড় করতে হবে না। আর হানজির পিছনে গুড়গুড় না করেও হানজির মাকে বোঝাতে পারবে যে সে হানজির কাছাকাছি থাকে। যাই হোক, হানজি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপরে জিয়া হানজির পিছনে পিছনে হাঁটছিল আর বলছিল, তোমার ব্রেসলেটটি আমাকে কেন দিচ্ছ না? এটা আমাকে দিয়ে দিলেই তো আমি তোমার থেকে দূরে থাকতে পারবো। হানজি বলে, এই ব্রেসলেটটি তোমার জন্য কি অনেক গুরুত্বপূর্ণ? জিয়া বলে, হ্যাঁ। তারপর হানজি তাকে বলে, আজকে শেষের ক্লাস পর্যন্ত তুমি যদি আমাকে বেটার ফিল করাতে পারো তাহলে আমি তোমাকে ব্রেসলেটটি দিয়ে দিব। এটা বলে হানজি এখান থেকে চলে যায়। তারপর ক্লাসের সিন দেখানো হয় যেখানে তারা দুজন একসাথে ক্লাসে প্রবেশ করছিল। এখানে জিয়া হানজিকে বলে যে আমি যদি তোমার সাথে বসি তাহলে কি তোমার কোনো অসুবিধা আছে? হানজি বলে, তোমার কি মনে হয়? তারপর জিয়া ক্লাস থেকে বের হয়ে নিজেই নিজেকে বলছিল, আমার কাছে এমন লাগছে কেন হানজি আমাকে এত সহজেই তার কাছ থেকে দূরে সরিয়ে দিল কেন? তারপর জিয়া একটি ফাইল বের করে যেটা বাসার কাজের লোক তাকে দিয়েছিল, আর এটাতে হানজির ভালো লাগা খারাপ লাগাগুলো লেখা ছিল। যখনই জিয়া এই ফাইলটি পড়া শুরু করে তখন একটি মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কলেজে নতুন এসেছো? উত্তরে জিয়া বলে, হ্যাঁ, আমি এই কলেজে নতুন। আর এই মেয়েটার নাম হলো জিমি। তারপর এখানে জিমি জিয়াকে বলে, আমি কিছুদিনের জন্য হানজি থেকে দূরে গিয়েছি, আর এই সুযোগে তুমি তার সাথে লাইন মারতে শুরু করে দিয়েছো। উত্তরে জিয়া ওই মেয়েটিকে বলে, তুমি আমাকে ভুল ভাবছো, আমি হানজির সাথে লাইন মারছি না। তারপর জিমি তার কাছ থেকে ফাইলটি কেড়ে নেয় আর বলে, তুমি এই ফাইলটি পড়ছো কারণ এই ফাইলটি পড়ে তুমি হানজিকে পটাতে চাও, তাই না? এই বলে জিমি ওই ফাইলটি ছুঁড়ে ফেলে দেয় আর জিয়াকে বলে, তুমি যা খুশি করতে পারো, কিন্তু হানজি শুধুই আমার। এই বলে জিমি এখান থেকে চলে যায়। এসব কারণে জিয়ার কিছুটা মন খারাপ হয়। তারপর সে ফাইলের পেপারগুলো এখান থেকে নিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসে এসে জিয়া হানজিকে বলে, আমি অলমোস্ট তোমার ট্যাপে ফেসে গিয়েছি। হানজি বলে, আমি কখনোই চিন্তা করিনি যে তুমি এত স্মার্ট, আর তোমার এটা বুঝতে 2 ঘন্টা সময় লেগে গেল। তখনই ক্লাসে জিমি প্রবেশ করে। তারপর জিয়া হানজিকে জিজ্ঞাসা করে, জিমি কি তোমার গার্লফ্রেন্ড? উত্তরে হানজি বলে, আমার মুড এখন খুবই খারাপ, তোমার কি মনে হয় আমি কি হার্টলেস যে জিমিকে আমার গার্লফ্রেন্ড বানাবো? তারপর হানজি তাকে তার ব্রেসলেটটি দেখিয়ে বলে যে আমি এটা তোমাকে দিতে পারি, কিন্তু এখন আমার কিছু খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে খাবার এনে দাও। তারপর জিয়া হানজির কাছ থেকে ব্রেসলেটটি নিয়ে ক্লাস থেকে চলে যায়। এদিকে এই সবকিছুই জিমি দেখছিল। তারপরের সিনে হানজি জিমির জন্য ক্লাসের বাইরে অপেক্ষা করছিল। যখন জিমি সেখানে আসে তখন হানজি তাকে বলে, তুমি জিয়াকে কি বলেছো? জিমি বলে, না, আমি তো তাকে কিছুই বলিনি। তারপর হানজি জিমিকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি আমাদের দুজনের মাঝখানে আসবে না। জিমি বলে, তুমি এই মেয়েটার সাইড নিয়ে কেন কথা বলছো? হানজি বলে, আমার একদমই পছন্দ না যে কেউ তোমাকে আমার গার্লফ্রেন্ড মনে করুক। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপরের সিন আমরা দেখতে পাই জিয়া হানজির জন্য খাবার আনতে গিয়েছিল, আর এখানে সে তার চেন নামের ওই ছেলেটার সাথে আবারও দেখা হয়। এখানে চেন জিয়াকে বলে
জিমি আসলে হানজির গার্লফ্রেন্ড না। জিয়া তাকে বলে যে আসলে তোমার মতলবটা কি? চ্যান বলে জিমি হানজির পিছনে 2 বছর ধরেই ঘুরছে। জিয়া বলে জিমি তো আসলে দেখতে অনেক সুন্দর একটি মেয়ে, কিন্তু তার ব্যবহার তো খুবই খারাপ। উত্তরে চ্যান বলে আসলে তার আচরণ খারাপ হলো সে মনের দিক দিয়ে অনেক ভালো। জিয়া বলে তুমি তো দেখি তার সাইড নিয়ে কথা বলছো, এর মানে কি? তুমি কি লোকের চেহারা দেখে তার আচরণ বিচার করো? চ্যান বলে তুমি কি কোথাও যাবে নাকি? জিয়া বলে হ্যাঁ। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর চ্যানও তার সাথে সাথে আসে। আর আসার সময় জিয়া চ্যানের সাথে হানজির ব্যাপারেই কথা বলছিল। এদিকে হানজি আজকেও আড়াল থেকে তাদের দুজনের কথাগুলো শুনছিল। তারপর জিয়া চ্যানকে বলে মিসেস হান আমার মায়ের জন্য কিডনি ডোনারও খুঁজে বের করেছে। তারপরের সিন আমরা দেখি জিয়া আর হানজি একসাথে ছাদে দাঁড়িয়েছিল, যেখানে জিয়া হানজির জন্য খাবার নিয়ে আসে আর তাকে বলে যে এই কেকটি হলো একটি বেস্ট কেক, যেটা অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে। আমি এটা চ্যানের দোকান থেকে নিয়ে এসেছি। হানজি কিছুটা রাগ করে বলে তুমি তো দেখি এই কেকের ব্যাপারে অনেক কিছুই জানো। জিয়া বলে হ্যাঁ, কারণ আমিও ওর কেকের দোকানে পার্ট টাইম জব করেছিলাম। এখানে জিয়া আরো বলে যে চ্যান হলো একজন বেস্ট বস। এখানে জিয়া চ্যানের অনেক প্রশংসা করে। এগুলো শুনে হানজি কেকটি তাকে দিয়ে দেয় আর এখান থেকে চলে যায়। যা দেখে জিয়া মনে মনে বলে আমি কি কোনো ভুল করে ফেললাম? তারপরে সিন আমরা জিয়াকে তার রুমে দেখতে পাই এবং সে মনে মনে হানজিকে উল্টাপাল্টা কথা বলছিল। জিয়া হানজি খাবার নষ্ট করে, সে রুটভাবে কথা বলে, এসব আর কি। এদিকে আমরা হানজিকেও দেখতে পাই সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিল, যেখানে একজন মহিলা তাকে ছোটবেলায় কিডন্যাপ করে নিয়েছিল আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। যাই হোক, পরদিন জিয়া হানজির মায়ের সাথে ব্রেকফাস্ট করছিল, তখনই হানজিও সেখানে চলে আসে। এখানে হানজির মা তাকে দেখিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আবার ওই স্বপ্নটা দেখেছো? হানজি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের কলেজের সিন দেখানো হয়, যেখানে জিয়া একা একা বসেছিল। তখনই সেখানে চ্যান চলে আসে। জিয়া চ্যানকে বলে তোমার কি মনে হয় রিয়েল লাইফ ও ডেথ নোট বলে কিছু হয়? চ্যান তখন তাকে বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? জিয়া বলে কাল রাতে আমি নোট বইতে লিখেছিলাম হানজি যেন রাতে দুঃস্বপ্ন দেখে, আর সত্যি সত্যি হানজি দুঃস্বপ্নের কারণে ঘুমাতে পারেনি। এটা শুনে চ্যান বলে এটা হয়তোবা কোনো কাকতালীয় হবে। তারপরে সিনে হানজিকে আমরা তার রুমে দেখতে পাই, যেখানে সে জিয়াকে অনেকগুলো বই দিচ্ছিল। তার কারণ হলো তাদের দুজনেরই সামনে পরীক্ষা ছিল। জিয়া তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সারা রাত ধরে পড়াশোনা করবে? তখন হানজি বলে না, আমি পড়বো না, কিন্তু এগুলো এখন তোমাকে পড়তে হবে। জিয়া বলে কেন? উত্তরে হানজি বলে কারণ তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তুমি আমাদের ক্লাসে আর পড়তে পারবে না। তারপর জিয়া মুখ বাঁকা করে এখান থেকে চলে যায়। এদিকে জিয়া তো পড়াগুলোর কিছুই বুঝছিল না, এজন্য সে পড়া বাদ দিয়ে তার নোট বইয়ে লিখতে থাকে যে হানজি তুমি পরের এক্সামে 0 মার্ক পাবে। এর পরের সিন আমরা দেখতে পাই হানজি এক্সারসাইজ করছিল, আর তখনই তার ছোটবেলার ওই কিডন্যাপের ঘটনাটি তার চোখের সামনে ভেসে ওঠে। এদিকে তখনই তার মাও সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? উত্তরে হানজি বলে হ্যাঁ আমি ঠিক আছি। তারপর আমরা দেখতে পাই জিয়া পড়তে পড়তে তার টেবিলেই ঘুমিয়ে গিয়েছিল। তারপর তারা দুজন কলেজে আসে আর জিয়া রাতে না ঘুমানোর কারণে হানজির পিঠে মাথা রেখে ঘুমিয়ে যাচ্ছিল। এদিকে তাদের দুজনকে জিমি এই অবস্থায় দেখে ফেলে আর অনেক জেলাস ফিল করে। তারপরে সিন আমরা দেখতে পাই জিয়া ক্লাসের বাইরে দেয়ালের সাথে মাথা লাগিয়ে ঘুমাচ্ছিল, আর তখনই সেখানে জিমি চলে আসে। জিয়া জিমিকে দেখে বলে হানজি ক্লাসের ভিতরেই রয়েছে, তুমি সেখানে যাও আর ওর সাথে গিয়ে কথা বলো, আমাকে এখানে ঘুমাতে দাও। তখন জিমি তাকে হাত ধরে টেনে এক সাইডে নিয়ে যায় আর বলে তুমি হানজির মাথায় কি এমন বিষ ঢেলে দিয়েছো যে হানজি তোমাকে তার সাথে থাকতে দেয়? ঘুমের ঘরে জিয়া বলে এর কারণ হলো হানজির একটি অসুখ রয়েছে। এটা শুনে জিমি অনেক রাগ করে আর বলে যে তোমাকে এই অধিকার কে দিল তার সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলার? জিয়া তাকে বলে যে আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি সবকিছু সত্যিই বলছি। এসব শুনে জিমি তো রেগে জিয়াকে একটি ঘরে বন্ধ করে আটকে দেয়। তখন একটি মেয়ে এসে জিমিকে এখান থেকে হাত ধরে টেনে নিয়ে যায়। এর কারণ হলো কিছুক্ষণের মধ্যে তাদের পরীক্ষা শুরু হবে। অন্যদিকে পরীক্ষা শুরু হয়ে যায়, কিন্তু জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার কারণে হানজি তো অনেক টেনশনে পড়ে যায়। এদিকে চ্যান এসে জিমিকে শাসাতে শুরু করে আর বলে আমি জানি তুমি জিয়ার সাথে কিছু একটা করেছো, ভালো ভালো সবকিছু বলে দাও, তা না হলে তোমার সাথে অনেক খারাপ কিছুই ঘটবে। এই কথা শুনে জিমি চ্যানকে সবকিছুই বলে দেয়। তারপর তারা বন্ধ রুমের দরজা খুলে দেখে জিয়া বেহুশ হয়ে পড়ে রয়েছে। এই জন্য হানজি আর চ্যান জিয়াকে টেক কেয়ার করতে থাকে। এদিকে জিমি এই কাজ করার জন্য হানজির কাছে এসে ক্ষমা চায়, কিন্তু হানজি জিমিকে তার হাত ধরতে দেয় না, এমনকি দূরেও সরিয়ে দেয়, যা দেখে জিমির তো অনেক খারাপ লাগে আর সে রাগ করে এখান থেকে চলে যায়। এদিকে এসব দেখে চ্যান তার পিছনে পিছনে যেতে শুরু করে। যাই হোক, তারপর স্কুল শেষে জিয়া যখন বাসায় আসে তখন হানজির মা জিয়ার কাছে এসে বলে হানজির এই সমস্যা শুরু হয় এখন থেকে প্রায় 14 বছর আগে, তখন তাকে একজন কিডন্যাপ করেছিল। আমার ছেলেকে তুমি যেভাবেই পারো সুস্থ করে তোলো। এসব কথা শুনে জিয়া ভাবে যেভাবেই হোক আমি হানজিকে ঠিক করবই। এমনকি জিয়া তো বসে বসে হানজিকে টাচ করার স্বপ্নও দেখছিল। পরের দিন জিয়া চ্যানের সাথে হানজির ব্যাপারে কথা বলছিল যে সে কিভাবে হানজির কাছাকাছি যেতে পারবে। জিয়ার মুখে এসব কথা শুনে চ্যান ভাবে জিয়া হয়তো হানজিকে পছন্দ করে।
করে। তারপর চ্যান বলে হানজি যখন ঘুমিয়ে থাকবে তখন তুমি তাকে টাচ করতে পারো। এটা শোনা মাত্রই জিয়া হানজিকে টাচ করার স্বপ্ন দেখতে শুরু করে। এদিকে বাড়িতে আসলে হানজির মা জিয়াকে একটি আইপ্যাড গিফট করে, যেখানে তার এবং হানজির একটা পিকচার দেওয়া ছিল, যা দেখে জিয়া তো পুরাই অবাক হয়ে যায়। অন্যদিকে হানজি ফোনের মধ্যে কারোর সাথে তার কিডন্যাপের ব্যাপারে কথা বলছিল। লোকটা তখন বলছিল 14 বছর হয়ে গিয়েছে, তাই এই বিষয়গুলো খুঁজে পাওয়া অনেক মুশকিল। তখনই জিয়া সেখানে চলে আসে আর হানজির সাথে একটা গেম খেলে। এই গেমের মাধ্যমে জিয়া কৌশলে হানজির সাথে টাচ লাগায়। যাই হোক, এদিকে ক্লাসে চ্যান ভুল করে জিয়ার প্যাডটা হাতে নেয়। তখন সে দেখতে পায় এই প্যাডের মধ্যে জিয়া আর হানজির পিকচার দেওয়া রয়েছে, যা দেখে সবাই তো ভাবতে শুরু করে হয়তো জিয়া আর হানজির মধ্যে রিলেশনশিপ রয়েছে। তারপর চ্যান এসে প্যাডটি ধরার জন্য জিয়ার কাছে সরি বলে। জিয়া তখন বলে, আসলে আমি এখন এসব নিয়ে ভাবছি না, আমি তো ভাবছি হানজি যদি জানতে পারে আমার প্যাডে তার এবং আমার ছবি দেওয়া, তাহলে সে কি ভাববে। তখনই হানজির মা জিয়াকে কল করে আর বলে তার মায়ের কিডনির অপারেশন ঠিকভাবেই হয়ে গিয়েছে, যা শুনে জিয়া তো অনেক খুশি হয়। আর হানজির মাকে বলে আমিও হানজিকে 1 মিনিট টাচ করার টার্গেটটা ফিল আপ করেছি। এদিকে হানজি তো তাদের এসব কথা শুনে ফেলে, যা শুনে তার মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ হানজির কাছে মনে হচ্ছিল জিয়া হয়তো শুধুমাত্র তার কাজ করার জন্যই তার কাছাকাছি আসার চেষ্টা করছিল। এসব ভেবে হানজি এখান থেকে চলে যায়। অন্যদিকে ক্লাসের সবাই বলছিল নিশ্চয়ই হানজি আর জিয়ার মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু তখনই জিমি বলে তোমরা ভুল ভাবছো, হানজি কখনই জিয়াকে লাইক করবে না। ঠিক তখনই হানজি চলে আসে আর জিমির কথাগুলো শুনে ফেলে, যা দেখে জিমি তো ভয় পেয়ে হানজির কাছে এসে সরি বলে। কিন্তু হানজি তখন তাকে অবাক করে দিয়ে বলে তুমি ঠিকই বলেছো, আমি কখনই জিয়াকে লাইক করব না। এদিকে জিয়াও ঠিক তখনই ক্লাসে চলে আসে আর হানজির কথাগুলো শুনে ফেলে, যা শুনে জিয়াও অনেক কষ্ট পায়। যাই হোক, পরের দিন চ্যান এসে জিয়াকে বলে আমি জিমিকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে একটু হেল্প করবে? জিয়া বলে ঠিক আছে, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। এদিকে জিমি আবার হানজিকে প্রপোজাল করার প্ল্যান করে, যা জিয়া শুনে ফেলে। এজন্য জিয়া জিমিকে হানজির কাছে আসা থেকে আটকাতে গিয়ে গরম কফি তার হাতে ফেলে দেয়। তারপর হানজি জিয়ার অনেক টেক কেয়ার করে। এদিকে জিয়া বাড়িতে এসে হানজির সাথে 1 মিনিট টাচ করার মিশন কমপ্লিট করে। তখনই হানজির মা এসে জিয়াকে বলে এখন থেকে 10 মিনিট করে দেওয়া হলো, কিন্তু এ বিষয়ে হানজি কিছুই জানে না। পরের দিন স্কুলে গিয়ে জিয়া দেখে স্কুলে একটি অনুষ্ঠান হবে, তাই জিয়া প্ল্যান করে স্কুলের অনুষ্ঠানে সে স্যান্ড্রেলা রোলে অভিনয় করবে, আর এই সুযোগে সে হানজিকে 10 মিনিট টাচ করার টার্গেটটাও ফিল আপ করবে। তারপর জিয়া হানজিকে এসে বলে অনুষ্ঠানে তার সাথে অংশগ্রহণ করার জন্য, কিন্তু হানজি এতে রাজি হয় না। পরের দিন আমরা দেখতে পাই হানজি চ্যানের কাছ থেকে জানতে পারে স্যান্ড্রেলা রোলে চ্যান আর জিমি অভিনয় করবে। তারপর হানজি এসে দেখে জিয়াও ওই অনুষ্ঠানের ডিজাইন বানাচ্ছে, তাই হানজি ও জিনাকে হেল্প করতে চলে আসে। এখানে কাজ করার সময় তাদের একজনের হাত আরেকজনের সাথে টাচ লাগে, যার জন্য দুজনেই লজ্জা পায়। এই কারণে জিয়া এখান থেকে তাড়াতাড়ি করে যেতে চাইলে হঠাৎ করেই পড়ে যাচ্ছিল। তখনই হানজি তাকে ধরে ফেলে, কিন্তু এসব করতে গিয়ে তাদের পেন্টিংটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এতে করে হানজি অনেক খুশি হয়, কারণ আবারও পেন্টিং তৈরি করার বাহানা সে জিয়ার সাথে থাকতে পারবে, যা দেখে আমরা বুঝতে পারি হানজি ও জিয়াকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। এদিকে জিমি আবার জানতে পারে যে হানজি জিয়াকে হেল্প করছে, তাই সে অনেক রেগে গিয়ে জিয়াকে মারতে আসে, কিন্তু মারতে এসে ঘটনাক্রমে সে নিজেই পায়ে ব্যথা পেয়ে যায়, যার কারণে সে আর এই রুলটা করতে পারে না। এই জন্য স্যান্ড্রেলার রুলটা এখন জিয়াকে দিয়ে দেওয়া হয়, আর এবার জিয়াকে চ্যানের সাথে রুলটা প্র্যাকটিস করতে হবে, যা দেখে হানজির তো অনেক জেলাস ফিল হয়, আর সে রাগ করে সেখান থেকে চলে যায়, যার কারণে জিয়াকে প্র্যাকটিস ছেড়ে দিয়ে হানজির সাথে চলে যেতে হয়। কিন্তু হানজি এখানে জিয়াকে ইগনোর করছিল। তারপর রাতের বেলা বাসায় এসে জিয়া একা একাই ডান্সগুলো প্র্যাকটিস করছিল। তখনই সেখানে হানজি চলে আসে আর জিয়াকে তার সাথে ডান্স করতে বলে, যা শুনে জিয়া তো মহা খুশি, কারণ এখন তার ডান্সগুলো প্র্যাকটিস হওয়ার সাথে সাথে 10 মিনিট টাচ করার টার্গেটটাও ফিল আপ হয়ে যাবে। অন্যদিকে হানজির মা দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয়, এমনকি তাদের কিছু ছবিও তুলে নেয়। এভাবে অনুষ্ঠানের দিন চলে আসে। তারপর জিমির একটা বান্ধবী জিয়ার ড্রেসটা নষ্ট করতে চলে আসে, কিন্তু এখানে এসে সে জিয়ার ড্রেসটা নষ্ট করার বদলে চ্যানের ড্রেসটাই নষ্ট করে ফেলে, যার ফলে চ্যান আর রুলটা করতে পারে না। তখনই স্টেজে হানজি চলে আসে আর তারা দুজন খুব সুন্দরভাবে পারফর্ম করে। এদিকে জিমি তো তাদের দুজনকে এত সুন্দরভাবে পারফর্ম করতে দেখে অনেক বেশি জেলাস হয়, আর অনুষ্ঠান শেষে রেগে টেগে হানজির কাছে আসে, কিন্তু হানজি তাকে টাচ করতে মানা করে। জিমি তখন বলে তুমি কি সত্যি জিয়াকে লাইক করো? কিন্তু কেন? জিয়ার ভিতরে এমন কি আছে যা আমার মধ্যে নেই? কিন্তু হানজি তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া চ্যানের কাছে এসে চ্যানকে বলে তুমি যদি কাউকে লাইক করো আর সে যদি তোমাকে ইগনোর করে চলে যায় তাহলে তুমি কি করবে? চ্যান বলে এই প্রশ্নের উত্তরটা আমি তখনই দিব যখন তুমি আমার বেকারিতে আসবে। এই জন্য পরের দিন জিমি চ্যানের বেকারিতে চলে আসে। তারপর চ্যান জিমির পছন্দের রেনবো কেক খেতে দেয়। তখনই জিমি বলে এখন তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। চ্যান বলে আমি যদি কাউকে লাইক করতাম তাহলে লুকিয়ে লুকিয়ে তাকে প্রটেক্ট করতাম, আর আমি সবসময় চাইতাম সে যেন খুশিতে থাকে, সে যেন ভালো থাকে, এমনকি আমি তার জন্য রেনবো কেকও বানাতাম। এটা শুনে জিমির বুঝতে আর বাকি থাকে না যে চ্যান তাকে পছন্দ করে। এজন্য জিমি চ্যানকে বলে আমি তোমাকে পরে এটার উত্তর দিব, কিন্তু তুমি কি ততক্ষণ আমার জন্য ওয়েট করবে? চ্যান বলে অবশ্যই, কেন না। এদিকে জিয়া তখন হানজির সাথে ডিনার করছিল। তখনই হানজির মা
তাদের স্কুলের অনুষ্ঠানের অভিনয় দেখে এবং অনেক প্রশংসাও করে। এখানে হানজির মা বলে তোমাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে। তখনই হানজির বাবা হানজির মাকে বলে তুমি জিয়াকে নিজের ছেলের বউ বানানোর স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ হানজির বিয়ে জিয়াং ফ্যামিলিতে ঠিক করা রয়েছে। এসব কথা শুনে জিয়া তো অনেক কষ্ট পায়। পরের দিন জিয়া চ্যানের দোকানে কাজ করতে আসে। এখানে এসে জিয়া দেখে দোকানে অনেকগুলো কাজ পড়ে আছে, কিন্তু চ্যান কখনোই কাজ জমাতো না। এজন্য জিয়া চ্যানকে বলে কালকে তুমি কি করেছো যে এত কাজ জমে গেল? তখন চ্যান একটু লজ্জা পেয়ে বলে আসলে কালকে রাতে জিমি এখানে এসেছিল আর আমি তাকে আমার মনের সব কথা বলে দিয়েছি। জিয়া বলে জিমি তোমাকে কি বলেছে? চ্যান বলে সে এখনো আমার প্রশ্নের উত্তর দেয়নি, তবে সে বলেছে পরে আমাকে জানাবে। এটা শুনে জিয়া বলে জিমি নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, এই জন্যই সে তোমাকে বলেছে পরে জানাবে। এদিকে হানজি জিয়ার উপর নজর রাখছিল। সে দেখে জিয়া চ্যানের সাথে অনেক হেসে হেসে কথা বলছিল। এসব দেখে হানজির তো অনেক জেলাস হয়। পরের দিন হানজি জিয়াকে সাথে নিয়ে পিকনিক করার জন্য একটি জায়গায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় জিয়ার শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়লে হানজি জিয়াকে নিয়ে একটি হোটেলে ওঠে। তবে সমস্যা হলো এই হোটেলে শুধুমাত্র একটা রুমে খালি ছিল, এজন্য তাদেরকে একই রুমে থাকতে হয়। রাতে জিয়া সোফায় শুয়েছিল, কিন্তু সে এত বেশি নড়াচড়া করছিল যার ফলে হানজি ঘুমাতে পারছিল না। এজন্য হানজি বলে তুমি চাইলে খাটে এসে শুতে পারো। তারপর জিয়া খাটে এসে হানজিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, তবে হানজিও তাকে আর কিছুই বলে না। তারপর তারা ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে হানজি একটা স্বপ্ন দেখে, আর এই স্বপ্নটা সে ছোটবেলা থেকেই দেখে। স্বপ্নে সে দেখে একটা মেয়ে এসে তাকে বাঁচায়। এদিকে হাউসকিপার হানজির মাকে বলে হানজি এখনো তার স্বপ্নে দেখা মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। তার মা তখন বলে কিন্তু আমরা যখন তাকে সেখান থেকে উদ্ধার করেছিলাম তখন তো সেখানে কোনো মেয়েই ছিল না। অন্যদিকে সকালে উঠে হানজি আর জিয়া পিকনিক করার জন্য সুন্দর একটি জায়গায় চলে আসে, কিন্তু এখানে এসে জিয়া দেখে সে ভুল করে শুধুমাত্র একটি বিছানা নিয়ে এসেছে, অর্থাৎ এখন তাদেরকে আবারও একই বিছানায় ঘুমাতে হবে। যাই হোক, এখানে এসে তারা অনেক মজা করে, নিজেদের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু সময় কাটায়, এমনকি তাদের মধ্যে এখন অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে বিকেল বেলা জিয়া দেখে জিমি পানিতে নামছে, যা দেখে তারা ভাবে হয়তো জিমি সুইসাইড করবে। এই জন্য জিয়া জিমিকে তাড়াতাড়ি করে বাঁচাতে গিয়ে উল্টো পানিতে ফেলে দেয়। তারপর তারা জিমিকে নিজের সাথে নিয়ে আসে, কিন্তু পানিতে পড়ার কারণে জিমির কাপড়গুলো ভিজে গিয়েছিল। এজন্য জিয়া জিমিকে নিজের কাপড় পরার অফার করে, কিন্তু জিমি বলে থাক, এসবের কোনো দরকার নেই। তারপর জিয়া বুদ্ধি করে চ্যানকেও এখানে আসতে বলে। চ্যানও এখানে এসে আলাদা একটি তাঁবু তৈরি করে আর জিয়াকে ইশারা দিয়ে বলে সে যেন হানজিকে নিয়ে এখান থেকে চলে যায়। এই জন্য জিয়া হানজিকে এখান থেকে নিয়ে চলে যায়। তবে হানজি এই ব্যাপারে জিয়াকে জিজ্ঞাসা করলে জিয়া বলে আসলে চ্যান জিমিকে পছন্দ করে, তাই সে জিমির সাথে একা সময় কাটাতে চায়। এদিকে চ্যান জিমির অনেক টেক কেয়ার করে। তারপর রাতের বেলা হানজি চ্যানকে বলে আমি জিয়াকে অনেক পছন্দ করি, কিন্তু এই ব্যাপারটা তাকে আমি কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে জিয়া জিমির কাছে এসে বলে চ্যান তোমাকে অনেক ভালোবাসে। জিমি তখন বলে এটা আমি জানি, কিন্তু আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না। তবে এখানে জিমি জিয়ার কাছে তার আগের ব্যবহারের জন্য সরি বলে, জিয়াও তাকে ক্ষমা করে দেয় আর তারা বন্ধু হয়ে যায়। তারপর সকালবেলা তারা চারজন মিলে অনেক ঘোরাঘুরি করে, অনেক এনজয় করে। এখানে হানজির হাত জিমির সাথে টাচও লাগে, কিন্তু এখন আর হানজির অ্যালার্জির সমস্যাটা হয় না, যা দেখে হানজি বুঝতে পারে তার অসুখটা ঠিক হয়ে গিয়েছে। এদিকে হানজি আর জিমিকে একসাথে দেখে চ্যান ভাবে এখন নিশ্চয়ই জিমি আবারও হানজির কাছে চলে যাবে, কারণ হানজি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। তখনই জিয়া বলে হানজি তো এখন সুস্থ হয়ে গিয়েছে, এই জন্য এখন আমাকেও চলে যেতে হবে। এদিকে মিস্টার জিয়াং তার মেয়েকে নিয়ে হানজিদের বাসায় চলে আসে, আর তার মেয়ের নাম ছিল মিনি। তবে এখানে হানজির মা ইচ্ছে করে তাদেরকে বলে হানজি একটি মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে, তারা নাকি একই রুমে রাত কাটিয়েছে। আসলে হানজির মা কোনোভাবেই চাইছিল না এই মেয়েটার সাথে হানজির বিয়ে হোক। অন্যদিকে জিমি আবার চ্যানের দোকানে আসে, কিন্তু আজকে চ্যান জিমির সাথে একদম অন্যরকম আচরণ করছিল, যা দেখে জিমি বলে তোমার কি হয়েছে? তখন চ্যান অনেক ইমোশনাল হয়ে বলে হানজি তো এখন ঠিক হয়ে গিয়েছে, নিশ্চয়ই তুমি এখন আবার তার কাছে ফিরে যাবে তাই না? এটা শুনে জিমি তো চ্যানকে কিস করে দেয়, যা দেখে চ্যান বুঝতে পারে জিমি এখন তাকে পছন্দ করতে শুরু করেছে, যার জন্য সে অনেক খুশি হয়ে যায়। তারপর হানজির মা এসে জিয়াকে একটি ড্রেস উপহার দেয় আর বলে কাল আমার ছেলের জন্মদিন, তুমি এই ড্রেসটা কালকে পরবে। কিন্তু জিয়া ড্রেসটা নিতে চাইছিল না। তখনই হানজির মা বলে হানজি তো এখন ঠিক হয়ে গিয়েছে, তাই এটা আমি তোমাকে গিফট করলাম, নিশ্চয়ই তুমি কালকে এটা পরবে। তারপর হানজির মা তাদের হাউসকিপারকে বলে এই ড্রেসটা আসলে হানজি জিয়ার জন্য কিনেছিল, কিন্তু সে তাকে দিতে পারছিল না, এই জন্য আমি তাকে দিয়ে দিলাম। পরের দিন জিয়া ড্রেসটা পরে হানজির সামনে আসে, যা দেখে হানজি তো অনেক খুশি হয়। তারপর হানজি সবাইকে উদ্দেশ্য করে বলতেই যাবে যে সে জিয়াকে ভালোবাসে, ঠিক তখনই জিমি এসে বলে জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যা শুনে হানজি তো অনেক হতাশ হয়ে যায়। ঠিক তখনই সেখানে হানজির বাবা এসে বলে আজকে হানজির আর মিনির এঙ্গেজমেন্ট হবে। এই কথা শুনে হানজি তো পুরাই হতবাক হয়ে যায়। তখনই মিনি এসে হানজির হাত ধরলে হানজির রাগ করে সেখান থেকে চলে যায়, যা দেখে মিনির বাবা মিস্টার জিয়াং অনেক রেগে হানজির বাবাকে বলে যদি এই বিয়েটা না হয় তাহলে আমাদের পার্টনারশিপ আর থাকবে না। এই বলে তারা এখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আসলে হানজির বাবাই জিয়াকে বলেছিল আজকে হানজির এঙ্গেজমেন্ট হবে, তাই জিয়া যেন এখান থেকে চলে যায়, এই জন্যই জিয়া এখান থেকে চলে গিয়েছে। এদিকে হানজি জিয়াকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে
খুঁজে পায় না। এজন্য হানজি সরাসরি জিয়াদের বাড়িতে চলে আসে। তবে এখানে জিয়া তো হানজিকে দেখে অবাক হয়ে যায়। তখনই জিয়ার মা এসে বলে এটাকে। জিয়া বলে সে হলো হান ফ্যামিলির ছেলে, এতদিন আমি তাদের ফ্যামিলিতেই কাজ করেছি। এটা শুনে জিয়ার মা তাকে ভিতরে নিয়ে আসে এবং রাতের খাবারটাও খেয়ে যেতে বলে। তারপর জিয়ার মা জিয়াকে বাজার করতে পাঠায়, যা শুনে হানজি বলে আমিও জিয়ার সাথে যাব। তারপর তারা যখন বাজারে যাচ্ছিল তখনই হানজি একটা বিল্ডিং দেখতে পায়, যেটা সে স্বপ্ন দেখতো, আর ছোটবেলা তাকে কিডন্যাপ করে এই বিল্ডিং এ রাখা হয়েছিল। এসব কথা মনে করে হানজির তো অনেক প্যানিক হতে শুরু করে। তাই জিয়া তাকে ছোটবেলার মতো সামলানোর চেষ্টা করে, যা দেখে হানজি এবার বুঝতে পারে ছোটবেলায় যে মেয়েটা তাকে বাঁচিয়েছিল সেটা জিয়াই ছিল। এখানে হানজি ছোটবেলার সব কথাগুলো জিয়াকে খুলে বলে, জিয়ারও সবকিছু মনে পড়ে। তারপর বাড়িতে এসে জিয়া তার মাকে বলে মা, আমি ছোটবেলায় যে ছেলেটাকে বাঁচিয়েছিলাম সেটা হানজিই ছিল। এখানে হানজি জিয়ার মাকে বলে আপনি কি ওই কিডন্যাপের বিষয়ে কিছু জানেন? জিয়ার মা বলে হ্যাঁ জানি, অনেক বছর আগে মিস্টার জিয়াং হান গ্রুপের সাথে মিটিং করার জন্য তার ম্যানেজারকে বরখাস্ত করে দিয়েছিল। তাই ওই ম্যানেজার রেগে গিয়ে মিস্টার হানের ছেলেকে কিডন্যাপ করেছিল। এই জন্য মিস্টার জিয়াং রেগে গিয়ে ওই বছর কর্মরত কোনো কর্মচারীর বেতন পরিশোধ করেনি। এটা শুনে হানজি বুঝতে পারে মিস্টার জিয়াং খুব একটা ভালো মানুষ না। তাই হানজি বাড়িতে এসে সবকিছু তার বাবাকে খুলে বলে, কিন্তু তার বাবা এসব বিশ্বাস করে না। তিনি বলে প্রমাণ ছাড়া আমি মিস্টার জিয়াংকে কিছুই বলতে পারবো না। এই জন্য হানজি আর জিয়া মিলে ওই ম্যানেজারের সাথে দেখা করে আর বলে আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি আপনাকে এই কেস থেকে বাঁচাবো। তারপর ম্যানেজার তাদেরকে সব প্রমাণ দিয়ে দেয়। এই সবকিছু হানজি এসে তার বাবাকে দেখায়, যা দেখে হানজির বাবা হানজির আর মিনির বিয়েটা ভেঙে দেয়। কিন্তু মিনি এসব কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তবে তখনই তার বাবা মানে মিস্টার জিয়াং এসে তাদেরকে অনুরোধ করে তারা যেন এসব কোর্ট পর্যন্ত নিয়ে না যায়, যা দেখে মিনিও বুঝতে পারে তার বাবা সত্যিই তখন চিট করেছিল। তাই সে রাগ করে এখান থেকে চলে যায়। তার পরের দিন হানজি জিয়াকে অনেক সুন্দর করে প্রপোজাল করে আর বলে তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? জিয়াও রাজি হয়ে যায়। তারপর হানজি জিয়াকে রিং পরিয়ে দেয় আর এখন হানজির পরিবারের সবাই জিয়াকে মেনে নিয়েছিল। আর এরকম হ্যাপি মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র কিয়োশিকে দেখতে পাই। তাকে তার ক্রাশ প্রপোজাল করে কিস করতে যাচ্ছিল আর তখনই অ্যালার্ম বেজে ওঠে আর তার ঘুমটা ভেঙে যায়। অর্থাৎ কিয়োশি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। তারপর কিয়োশি আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতে থাকে। তার বয়স হচ্ছে 21। সে স্বপ্ন দেখতে খুবই পছন্দ করে। তাছাড়া তার দুটো বিড়ালও রয়েছে। কিয়োশি একটি জব করে আর আজকে সে তার অফিসে যেতে অনেক লেট করে ফেলেছিল। এজন্য সে তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এদিকে কিয়োশির অফিসেই আমরা মিনহু নামের একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যাকে কিয়োশি খুব পছন্দ করে। আর আজকে সকালে মিনহুকে নিয়ে স্বপ্ন দেখে কিয়োশির ঘুম ভেঙেছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। যাই হোক, তারপর কিয়োশি নিজের জায়গায় এসে বসে। তখন তার কলিগ তাকে বলে আজ আমাদের অফিসে নতুন একজন সিইও আসবে। কিছুক্ষণ পরেই তাদের অফিসের সামনে নতুন সিইও এসে গাড়ি থেকে নামে। তার নাম ছিল বাইজিন। সে খুব রাগী একজন মানুষ। অফিসে ঢুকে সে অফিসের যতগুলো কুকুর আর বিড়ালের ছবি দেখতে পায় সবগুলো ছিঁড়ে ফেলে দেয়, যার মানে হচ্ছে বাইজিন কুকুর আর বিড়াল একদমই পছন্দ করে না। এদিকে তখন আবার কিয়োশি তাকে দেখতে পায়। কিয়োশি মনে করে এই ছেলেটি হয়তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের অফিসে এসেছে। এই জন্য সে বাইজিনের কাছে এসে বলে তুমি এতটা নার্ভাস হও না, রিল্যাক্স থাকো। আমি যখন ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন আমিও তোমার মতো নার্ভাস হয়ে পড়েছিলাম। তোমাকে এতটা নার্ভাস হওয়া যাবে না, নার্ভাস হলে ইন্টারভিউটা কিন্তু আরো খারাপ হবে, বুঝলে? তখনই বাইজিন বলে তোমার লেকচার দেওয়া শেষ হয়েছে, এখন আমি যাচ্ছি। এই বলে বাইজিন যখন চলে যাচ্ছিল তখনই কিয়োশি ভুল করে তার উপর কফি ফেলে দেয়, যার জন্য কিয়োশি বলে সরি দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। তখনই কোম্পানির ম্যানেজার ইয়াং সেখানে চলে আসে আর অনেক রাগ দেখিয়ে বলে কিয়োশি তুমি এখানে কি করছো? কিয়োশি তখন বলে এই ছেলেটা ইন্টারভিউ দিতে এখানে এসেছে আর আমি ভুল করে তার উপরে কফি ফেলে দিয়েছি। ম্যানেজার ইয়াং তখন বলে আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? উনি এখানে ইন্টারভিউ দিতে কেন আসবে? উনি তো হচ্ছে আমাদের কোম্পানির নতুন সিইও। এটা শুনে কিয়োশি তো হতভম্ব হয়ে যায়। তারপর নতুন সিইও একটা মিটিং এর ব্যবস্থা করে। সেখানে তিনি জানান এই অফিসে কোনো কুকুর বিড়ালের ছবি থাকতে পারবে না আর কেউ কুকুর বিড়ালের ছবি প্রিন্ট করা কোনো কাপড়ও পরে আসতে পারবে না। এটা শুনে সবাই কিয়োশির দিকে তাকায় আর আমরা দেখতে পাই কিয়োশির জামায় বিড়ালের ছবি প্রিন্ট করা ছিল, যার জন্য কিয়োশিকে তার ড্রেসটা চেঞ্জ করতে হয়। যাই হোক, তারপর কিয়োশি তার বিড়ালের খাবার অফিসে অর্ডার করে নেয় যাতে সে বাড়ি ফিরে তার বিড়ালকে এগুলো খাওয়াতে পারে। এদিকে বাইজিন তার ম্যানেজার ইয়াংকে বলে আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, যখনই খাবারটা আসবে তখনই সেটা আমাকে এনে দিয়ে যাবে। এরপর ইয়াং বাইরে চলে আসে। বাইরে এসে ইয়ানের নজর পড়ে কিয়োশির বিড়ালের খাবারের উপর। সে মনে করে এটা হয়তো বাইজিনের অর্ডার করা খাবার, এজন্য সে এই খাবারটা নিয়ে সিইওকে খেতে দেয় আর বাইজিনও মজা করে খেতে শুরু করে। আর তখনই বাইরে থেকে কিয়োশির কথা শোনা যায়। সে বলছিল
আমি আমার বিড়ালের জন্য অনলাইন থেকে ক্যাট ফুড অর্ডার করেছিলাম, এই খাবারটা আবার কে নিয়ে গেল? আর এই কথাটা বাইজিন শুনে নেয়। অর্থাৎ বাইজিন এতক্ষণ ধরে বিড়ালের খাবার খাচ্ছিল, যার জন্য সে সাথে সাথেই বমি করতে শুরু করে। এদিকে বেচারা ম্যানেজার তো পড়ে যায় মাইকা চিপায়, এই জন্য সে তার সব রাগ কিয়োশির উপর দেখাতে শুরু করে। এমনকি ম্যানেজার কিয়োশিকে চাকরি থেকে বের করে দেয়। এদিকে বেচারি কিয়োশি তার সমস্ত জিনিসপত্র প্যাক করে অফিস থেকে বের হয়ে আসে। চাকরি হারিয়ে কিয়োশি বাইরে এসে বসে বসে কাঁদছিল আর নিজে নিজেই বলছিল, আমি কি দোষ করেছি? আমি তো কোনো দোষই করিনি, উল্টো ওই সিউ আমার বিড়ালের খাবারটা খেয়ে নিয়েছে, তাহলে আমাকে কেন চাকরি থেকে বের করে দেওয়া হলো? আমি আর জবাব চাই। এটা বলে কিয়োশি আবারও অফিসের দিকে যেতে শুরু করে। আর এতক্ষণে অফিস ছুটি হয়ে গিয়েছিল, অফিসের নতুন সিউ ছাড়া আর কেউই সেখানে ছিল না। কিন্তু আমরা দেখতে পাই বাইজেনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সে একটা কুকুরের মতো আচরণ করছে। তখনই সেখানে কিয়োশি চলে আসে। কিয়োশি তো বাইজেনকে এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। বাইজেন তখন বলে, আরে এত ভয় পেও না, আমার হাতে এটা আসল রক্ত না। কিন্তু কিয়োশি এরপরেও ভয়ে পালাতে শুরু করে। বাইজেন তাকে আটকানোর চেষ্টা করে। বাইজেন বলে, এটা শুধু টমেটো সস, এটা কোনো রক্ত না, তাছাড়া এটাও কোনো আসল কুকুর না, এটা তো শুধুমাত্র একটা খেলনা কুকুর। কিন্তু কিয়োশি তখন বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি একটা মনস্টার, আর তুমি কুকুরটাকে মেরে খেয়ে ফেলেছো, আর এখন তুমি আমাকেও খেয়ে ফেলবে। এটা বলতে বলতে কিয়োশি সোফার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই বাইজেন তাকে ধরতে গেলে কিয়োশি বাইজেনের উপরে পড়ে যায়, আর বাইজেনের ঠোঁটের সাথে কিয়োশির লিপকিস হয়ে যায়। এই জন্য বাইজেনের ঠোঁটে লেগে থাকা টমেটো সস, যেটাকে কিয়োশি একটু আগে রক্ত ভাবছিল, সেটা তার ঠোঁটের মধ্যে লেগে যায়। আর এবার সে টেস্ট করে বুঝতে পারে এটা আসলেই টমেটো সস। তারপর বাইজেন বলে, ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমি এই বিষয়টা কাউকে জানাবো না। তখন কিয়োশি বাইজেনকে একটা পিক দেখিয়ে বলে, কিন্তু আমি এই বিষয়টা গোপন রাখবো না, আমি তো এই ছবিটা নেটে ভাইরাল করবই। বাইজেন তখন পড়ে যায় মহা বিপদে। সে বলে, আরে ছবিটা ডিলিট করো। কিয়োশি তখন সুযোগের সদ্ব্যবহার করে। সে বলে, ঠিক আছে, আমি ছবিটা নেটে ভাইরাল করবো না, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবে না। বাইজেন বলে, আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর কিয়োশি বলে, আচ্ছা তুমি কি একজন ভ্যাম্পায়ার? বাইজেন বলে, তুমি অনেক মুভি দেখো তাই না? আমি একজন সাধারণ মানুষ। কিয়োশি বলে, তুমি জীবনও একজন সাধারণ মানুষ না, কোনো সাধারণ মানুষের ব্যবহার এমন হতে পারে না। তুমি কি আমাকে সত্যিটা বলবে, নাকি আমি ছবিটা নেটে ভাইরাল করে দিব? এবার বাইজেনকে বাধ্য হয়ে সত্যিটা বলতে হয়। সে বলে, অনেক লোক আমার শত্রু, তারা চায় না আমার বাবার মৃত্যুর পর আমি কোম্পানির সিইও হই, এজন্য তারা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, আর সেখানে অপারেশন করে ওরা আমার শরীরে কুকুরের জেনেটিক ঢুকিয়ে দিয়েছিল, যাতে আমি অ্যাবনর্মাল হয়ে যাই। কিন্তু অপারেশন শেষ হওয়ার আগেই আমাকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু এর জন্য আমার শরীরে কিছুটা হলেও কুকুরের জেনেটিক মিশে গিয়েছে, আর সেটা আমার শরীরে রয়েছে। এজন্য কুকুর আর বিড়ালের ছবি দেখলে আমি তাদের মতো আচরণ করতে শুরু করি। এসব শুনে কিয়োশি তো হাসতে শুরু করে। তখন বাইজেন বলে, কি হলো, হাসছো কেন? এটা কি তোমার কাছে মজা মনে হচ্ছে? কিয়োশি তখন হাসতে হাসতে বলে, খুব ভালো করেছে, তারা তোমার শরীরে কুকুরের জেনেটিক মিশিয়ে দিয়েছে। একবার ভাবো তো, যদি তারা তোমার শরীরে মেয়েদের জেনেটিক মিশিয়ে দিত, তাহলে তো তোমাকে লিপস্টিক পরে সেজেগুজে অফিসে আসতে হতো, আর ছেলেরা তোমার দিকে তাকিয়ে ফিদা হয়ে যেত, তখন কি হতো বলো তো? এসব বলে কিয়োশি অনেক হাসাহাসি করতে থাকে। তারপর হাসি শেষ করে কিয়োশি যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন বাইজেন তাকে আটকে বলে, একমাত্র তুমি আমার এই অসুখের কথাটা জানো, তোমাকে এই বিষয়টা গোপন রাখতে হবে। কিয়োশি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। এর পরের দিন কিয়োশি যখন অফিসে আসে, তখন সে জানতে পারে তার প্রমোশন হয়েছে। সে সাধারণ একজন ওয়ার্কার থেকে সিইও অর্থাৎ বাইজেনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গিয়েছে। তখন এখানে অফিসার আরেকজন মেয়ে এসে কিয়োশিকে খোঁচা মেরে বলে, মিস কিয়োশি, আপনি কি এমন করেছেন যার কারণে আপনি রাতারাতি সাধারণ একজন ওয়ার্কার থেকে সরাসরি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন? আমাদেরকেও একটু শিখান, আমরাও বসকে একটু পটাই। এবার এসব কথা শুনে কিয়োশি তো রেগে সরাসরি বাইজেনের কাছে চলে আসে আর বলে, তুমি আমাকে কেন প্রমোশন করিয়েছো? আমি তো আগের জায়গাতেই ভালো ছিলাম। বাইজেন বলে, আমি তোমাকে প্রমোশন করিয়েছি, ব্যাপারটা কি তোমার জন্য ভালো হয়নি? কিয়োশি বলে, তুমি কি জানো অফিসের সবাই এটা নিয়ে কতটা কানাঘুষা করছে? আমার কোনো প্রমোশন লাগবে না, তুমি আমার আগের পোস্ট ফিরিয়ে দাও। বাইজেন এবার কিয়োশির কাছে এসে বলে, তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকতে হবে। কিয়োশি বলে, ঠিক আছে, আমি তাহলে বাইরে গিয়ে তোমার সব সিক্রেট সবাইকে বলে দিচ্ছি। বাইজেন তখন বলে, দাঁড়াও, আমাদের বসে কথা বলে সমস্যাটা সমাধান করা উচিত। তারপর বাইজেন কিয়োশিকে সুন্দর করে বুঝিয়ে বলে, আমার আগে আমার বাবা এই কোম্পানির সিইও ছিলেন, ওনার মৃত্যুর পর আমি এই কোম্পানির সিইও হয়েছি, কিন্তু আমার বাবার অনেক শত্রু আছে, তারা চায় না আমি এই কোম্পানিটা চালাই, তারা নিজেরাই এই কোম্পানিটা আত্মসাৎ করতে চায়। আর যদি কেউ জানতে পারে আমার শরীরে কুকুরের জেনেটিক রয়েছে, কুকুর আর বিড়ালের ছবি দেখলে আমি অ্যাবনর্মাল হয়ে যাই, তাহলে এমনিতেই আমাকে এই কোম্পানিটা হারাতে হবে। আর আমি কোম্পানি হারালে তুমি চাকরি করবে কোথায়? একমাত্র তুমি আমার সিক্রেটটা জানো, অন্য কেউ জানে না।
অন্য কেউ জানলে আমার সমস্যা হবে। একমাত্র তুমি যখন আমার সিক্রেটটা জানো, এজন্য তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে। অন্য কেউ যদি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে, তাহলে সে আমার সঙ্গে থেকে থেকে আমার অসুখটার বিষয়ে জেনে যাবে, আর তখন হয়তোবা আমাকে কোম্পানিটা হারাতে হবে। এবার তুমিই বলো, তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রমোশন দিয়ে কি আমি ভুল করেছি? কিয়াশি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছুই বুঝতে পেরেছি, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। তারপর কিয়াশি বাইজিনকে একটা মিটিং এর ব্যাপারে বলতে থাকে। আজকে কুকুর আর বিড়ালের খাবার কোম্পানির সাথে তাদের একটা মিটিং রয়েছে। এখানে কিয়াশি যখনই বাইজিনকে কুকুরের ছবিটা দেখায়, তখনই সে কুকুরের মতো গেউ গেউ করতে শুরু করে। আর কিয়াশিও দুষ্টু কম না, সে বাইজিনের সঙ্গে মজা নিতে শুরু করে। সে বারবার বাইজিনকে কুকুরের ছবিটা দেখায়, আর বাইজিন কুকুরের মতো আচরণ করতে শুরু করে, অনেকটা এরকম। অনেকবার এরকম করার ফলে বাইজিন ক্লান্ত হয়ে কিয়াশির হাত ধরে বলে, প্লিজ এবার থামো। কিয়াশি এবার বুঝতে পারে এভাবে একজন মানুষের সঙ্গে মজা করা একদমই ঠিক হচ্ছে না, এজন্য সে থেমে যায়। এরপর রাতের বেলায় বাইজিন তার মায়ের সাথে কিয়াশির ব্যাপারে কথা বলছিল। বাইজিনের মা তাকে বলে, তুমি কাউকে বিশ্বাস করো না, আর তোমার অসুখের কথা কাউকে বলে দিও না। বাইজিন তখন বলে, কিয়াশি আমার অসুখের ব্যাপারে জানে, আর সে কাউকে কথা বলবে না, সে অনেক ভালো একটা মেয়ে। তখনই এখানে একজন লোক বাইজিনের সঙ্গে দেখা করতে আসে, আর এই লোকটি বাইজিনের বাবার শত্রু ছিল। আর হ্যাঁ, এই ব্যক্তিটা কিন্তু সম্পর্কে বাইজিনের আঙ্কেল মানে চাচাই ছিল। এর পরের দিন অফিসে কিয়াশির কাছে বাইজিনের কল আসে। বাইজিন বলে, তোমার ডেস্কের নিচে একটা বক্স রয়েছে, ওই বক্সটা নিয়ে তাড়াতাড়ি হোটেল ইয়াহুতে চলে আসো। কিয়াশি তখন বলে, আমাকে কি তোমার ডেলিভারি গার্ল মনে হয়? বাইজিন তখন বলে, আমি তোমার বস, আমি যা বলবো সেটা তোমাকে শুনতে হবে। তারপর কিয়াশিকে বাধ্য হয়ে বক্সটা নিয়ে বাইজিনের কাছে আসতে হয়। বক্স রেখে যখন কিয়াশি চলে যাচ্ছিল, তখন বাইজিন বলে, তোমাকে আমার সাথে একটা মিটিং এ যেতে হবে। বক্সটা খোলো, বক্সের ভিতর একটা ড্রেস রয়েছে, এটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে এসো। কিয়াশি বলে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি অফিসে চলে যাচ্ছি। বাইজিন বলে, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আর তোমার জন্য একটা নতুন চাকরিও তুমি খুঁজে নিও। এটা শুনে কিয়াশিকে বাইজিনের সঙ্গে যেতে হয়। এরপর সে বাইজিনের সঙ্গে মিটিং এ চলে আসে, আর এখানে বাইজিনের আঙ্কেলও ছিল। এখানে আবার বাইজিন কিয়াশিকে সবার সাথে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। বেচারি কিয়াশিকে এটাও সহ্য করতে হয়, এজন্য কিয়াশি অনেক রেগে যায়। তারপর মিটিং শেষে বাইজিন যখন বাইরে বের হয়, তখন একটা বাচ্চা বাইজিনের সামনে খেলনা কুকুর নিয়ে চলে আসে। আর এটা দেখে বাইজিন আবারও কুকুরের মতো আচরণ করতে শুরু করে, যা দেখে বাইজিনের আঙ্কেল তো চান্স পেয়ে যায়। তিনি বাইজিনের মাথায় সমস্যা আছে কানাঘুষা করে কোম্পানিটা নিজে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই বাইজিন সেখানে এসে বলে, আমি তো শুধুমাত্র বাচ্চাটার সঙ্গে খেলা করছিলাম। এটা বলে সে এবারের মতো বেঁচে যায়। কিন্তু তারপরই তার আঙ্কেল বাইজিনের কাছে একটা কুকুর নিয়ে আসে, আর বাইজিনের সামনে এনে ধরে। বাইজিন তো এবার মহা বিপদে পড়ে যায়। ঠিক তখনই এখানে কিয়াশি চলে আসে, আর সে কোনো একটা বাহানা করে বাইজিনকে এখান থেকে বাইরে নিয়ে যায়। এজন্য বাইজিন কিয়াশির উপর অনেক খুশি হয়। এর পরের দিন বাইজিন কিয়াশিকে বলে, তোমাকে এখন থেকে আমার সঙ্গে আমার অ্যাপার্টমেন্টে থাকতে হবে, কারণ আমি সবার সামনে তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি, আর আমার আঙ্কেল সবসময় আমার উপর নজর রাখে। তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। কিয়াশি তখন বলে, জীবনেও না, আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে পারবো না। বাইজিন তখন বলে, কেমন হবে আমি যদি মিনহুকে পেতে তোমাকে সাহায্য করি? কিয়াশি বলে, এটা কিভাবে সম্ভব? বাইজিন বলে, আমি অফিসের বস, আমি চাইলে তোমাদের কাছাকাছি নিয়ে আসতে পারি, সেটা আমার উপর ছেড়ে দাও। এখন তুমিই বলো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটকটা করবে নাকি করবে না? কিয়াশি বলে, আচ্ছা ঠিক আছে। তারপর বাইজিন কিয়াশির রুম দেখিয়ে দেয়। এই রুমে সবকিছুই ছিল, অনেক ধরনের কসমেটিক্স, অনেক ধরনের মজার মজার খাবার। কিয়াশি তো এসব দেখে অনেক খুশি হয়। এদিকে যেহেতু কিয়াশির আগে থেকেই দুটো পোষার বিড়াল ছিল, সেজন্য সে তাদেরকেও এখানে নিয়ে আসে। বিড়াল দেখে তো বাইজিন অনেক ভয় পেয়ে যায়। এরপর রাতে বাইজিন কিয়াশিকে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমাদের জগিং এ যেতে হবে। কিয়াশি বলে, এটা আমার কাজ না, আমি যেতে পারবো না। বাইজিন বলে, তোমাকে যেতেই হবে, মুখে মুখে কথা বলা বন্ধ করো, কাল সকাল 6টায় উঠে পড়বে। কিয়াশি তো অনেক রেগে যায়। তারপর দিন তারা সকাল সকাল জগিং করতে বের হয়ে যায়। কিয়াশি অনেকক্ষণ জগিং করার জন্য অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু বাইজিন কোনোভাবেই ক্লান্ত হচ্ছিল না, সে অনেক এনজয় করছিল। কিয়াশি বলে, প্লিজ এবার থামো, আমি আর পারছি না। বাইজিন বলে, মাত্র তো জগিং শুরু করলাম, এখনই কিসের থামাথামি? কিয়াশি ভাবে, আর আমি কাকে কি বলছি, তার শরীরে তো কুকুরের জেনেটিক রয়েছে, সে তো কুকুরের মতো অনেকক্ষণ দৌড়াতে পারবে, সে এত সহজে ক্লান্ত হবে না। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে বাইজিনকে দেখিয়ে দূরে একটা প্লেট ছুঁড়ে মারে, আর বাইজিন সে প্লেটটা মুখে করে তার কাছে নিয়ে আসে, যেমনটা কুকুররা বল মুখে করে নিয়ে আসে। বাইজিন বলে, এটা তো কুকুরদের গেম, আমার সাথে এমন করো না। কিন্তু কিয়াশি তো সেই লেভেলের দুষ্টু ছিল, সে আরো কয়েকবার বাইজিনকে প্লেট আনতে পাঠায়। এরপর বাসায় এসে কিয়াশি অনেক ক্লান্ত হয়ে পড়ে। সকালের নাস্তা করার সময় কিয়াশি বলে, এবার তোমার প্রমিস রাখার পালা, মিনহুকে পেতে আমাকে সাহায্য করো। তারপর অফিসে গিয়ে বাইজিন মিনহুকে কিয়াশির সঙ্গে কাজ দিয়ে দেয়। কিন্তু তাদের একসঙ্গে দেখে বাইজিনের কেন জানি অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পরেই কিয়াশি বাইজিনের কাছে এসে বলে, আমি আর মিনহু একসঙ্গে কাজ করছিলাম, কিন্তু আমাদের কাজ তো শেষ হয়ে গেল, তুমি মিনহুর সঙ্গে আমার আরো কাজ দিয়ে দাও। বাইজিন বলে, এখন কোনো কাজ নেই। কিয়াশি বলে, তার মানে তুমি কি আমাকে সাহায্য করবে না? বাইজিন বলে, না, এখন করতে পারবো না। এবার দুষ্টু কিয়াশি বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে সাহায্য করতে হবে না, আমি তাহলে আবারও প্লেট ছুঁড়ে মারছি। এ বলে সে প্লেটটা ছুঁড়ে মারে।
আর বাইজেন প্লেট আনতে ছুটে যায়, কিন্তু তার আগে কিয়োশি দরজাটা বন্ধ করে দেয় আর বলে, তুমি কি চাও আমি দরজা খুলে রেখে প্লেটটা বাইরে ছুঁড়ে মারি আর তুমি অফিসের সবার সামনে দিয়ে কুকুরের মতো করে প্লেটটা মুখে করে আমার কাছে নিয়ে আসো? এবার তুমিই বলো, তুমি কি আমাকে সাহায্য করবে নাকি করবে না? বেচারা বাইজিন বলে, কি আর করা, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। এরপর বাইজিন বেহুশ হওয়ার নাটক করে আর মিনহুকে তার বাসায় পৌঁছে দিতে বলে। গাড়িতে যাওয়ার সময় কিয়োশি আর মিনহু গল্প করতে করতে যাচ্ছিল আর বেচারা বাইজিনকে তাদের গল্প শুনতে হচ্ছিল। এদিকে কিয়োশি যখনই তার মনের কথা মিনহুকে বলতেই যাচ্ছিল তখনই বাইজিন বলে ওঠে, এখানে তো মশা কেন? কিয়োশি তখন ধীরে ধীরে বলে, তুমি তো বেহুশ ছিলে তাই না? বাইজিন বলে, ও হ্যাঁ, আমার তো মাথা ঘুরছে, আমি শুয়ে পড়ছি। যাই হোক, কিয়োশি এখানে মিনহুকে আর তার ফিলিংস এর কথা বলতে পারে না, এজন্য বাসায় ঢুকে এসে বাইজিনকে বলে, তুমি এটা কি করলে? আমি তাকে প্রপোজাল করতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি মিনহুকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বলো, আমি তাকে আজকে প্রপোজাল করতে চাই। বাইজিন তখন বলে, সে তো চলে গিয়েছে, আজকে তাকে আর আমি ডাকতে পারবো না। কিন্তু কিয়োশি তো জানে তাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়। সে নিজের বিড়ালটাকে নিয়ে এসে বাইজিনকে ভয় দেখাতে শুরু করে। এবার বাইজিন না চাইতেও মিনহুকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বলে। কাজ হয়ে যাওয়ার পর কিয়োশি বাইজিনের মাথায় হাত বুলিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ মাই কিউট হাস্কি, আমার বাড়িতে ফিরতে লেট হবে, তুমি আমার জন্য ওয়েট করো না, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কেমন? এই বলে কিয়োশি মিনহুর সঙ্গে দেখা করতে চলে আসে। সবকিছু তো ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে সেখানে বাইজিন চলে আসে। সে লুকিয়ে লুকিয়ে কিয়োশির উপরে নজর রাখছিল। এদিকে তখনই সেখানে বাইজিনের আঙ্কেল চলে আসে আর কিয়োশিকে বলে, আরে তুমি তো আমাদের সিউর গার্লফ্রেন্ড তাই না? তুমি এখানে অন্য ছেলের সঙ্গে কি করছো? এটা শুনে বাইজিন সেখানে চলে আসে আর বলে, এই ছেলেটা আমাদের কোম্পানির একজন ওয়ার্কার, আমি তাকে এখানে রেখেছি। এসব শুনে আঙ্কেল সেখান থেকে চলে যায়। কিন্তু বেচারি কিয়োশি বাইজিনের উপরে তো চরম লেভেলে রেগে যায়, কারণ সে তার ক্রাশকে আর প্রপোজাল করতে পারেনি। এদিকে বাইজিনের মা আবার হঠাৎ করে একদিন অফিসে চলে আসে আর বলে, আমি তোমার মুখে কিয়োশির ব্যাপারে অনেক কথা শুনেছি আর আমার মনে হয়েছে কিয়োশিকে তুমি অনেক পছন্দ করো, এজন্য আমি নিজেই কিয়োশিকে দেখতে এখানে এসে পড়েছি। কোথায় কিয়োশি? এখানে তারা তিনজন বসে গল্প করছিল। তখনই বাইজিনের মা বলে, তুমি তো দেখতে অনেক সুন্দর, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। কিয়োশি চুপ করে বাইজিনের দিকে তাকায়। বাইজিনের মা তখন বলে, তোমার আব্বু আম্মু কি করে? কিয়োশি বলে, আমার আব্বু একজন টিচার। বাইজিনের মা বলে, নাইস, তুমি তো শিক্ষিত পরিবারের একজন মেয়ে, আমার ছেলেও কিন্তু কম না, এত বড় একটা কোম্পানি চালায়, শহরে তার 4-5টা বাড়ি রয়েছে আর সাথে কুকুরের জেনেটিক রয়েছে। জাস্ট এটা আমি মজা করে বললাম। যাই হোক, বাইজিনের মা কিয়োশিকে আরো বলে, তুমি তাকে বিয়ে করলে সবকিছুই তোমার হবে। বাইজিন তখন বলে, মা এবার চুপ করো, সে আমার গার্লফ্রেন্ড না। বাইজিনের মা তখন বলে, কি বলছো? তুমি তোমার মনটাই ভেঙে দিলে। তারপর বাইজিন তার মাকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। বাইজিনের মা বলে, এই মেয়েটা অনেক ভালো, তাকে তুমি হাতছাড়া করো না, আর তোমার আঙ্কেল কিন্তু তোমার উপর সবসময় গোয়েন্দাগিরি করছে, তার থেকে সাবধানে থেকো। এই বলে বাইজিনের মা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অফিসে কিয়োশিকে না দেখে বাইজিনের অনেক টেনশন হচ্ছিল, এজন্য সে সিসিটিভি ক্যামেরা চেক করছিল। তখন এখানে একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, কিয়োশিকে অন্য কারোর সঙ্গে দেখে আপনার জেলাস হচ্ছে, তার মানে হচ্ছে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন। বাইজিন এবার ভাবে, সত্যিই তো, আমি অন্য কারোর সঙ্গে কিয়োশিকে দেখলে একদমই সহ্য করতে পারি না, তাহলে আমি কি তাকে ভালোবেসে ফেলেছি? হয়তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। এর পরদিন সকালে কিয়োশি বলে, তুমি আমাকে না ডেকে জগিং করতে চলে গেলে কেন? বাইজিন তখন বলে, তোমার বিশ্রাম প্রয়োজন, তুমি এরপর থেকে আরাম করে ঘুমাবে, তোমাকে আর জগিং করতে যেতে হবে না। আর হ্যাঁ, তুমি অফিসে তাড়াতাড়ি আসো কিংবা দেরিতে আসো, এজন্য আমি তোমাকে কিছুই বলবো না। বাইজিনের মুখে এত মিষ্টি মিষ্টি কথা শুনে কিয়োশি তো অনেক অবাক হয়ে যায়। সে বলে, কে তুমি? তুমি বাইজিনের কোনো জমজ ভাই না তো? বাইজিন বলে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছি। এটা শুনে কিয়োশি তো আকাশ থেকে পড়ে, তার সাথে এসব কি হচ্ছে? যাই হোক, এদিকে বাইজিন তো রান্না করে আসে ঠিকই, কিন্তু সে তো রান্নার র জানে না, এজন্য সে পিছনের দরজা দিয়ে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বাইরে থেকে খাবার নিয়ে আসে। তারপর থেকে বাইজিন কিয়োশিকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু কিয়োশির ক্রাশ তো মিনহু। অবশেষে কিয়োশি আর মিনহুকে একসঙ্গে দেখে বাইজিন অনেক রেগে যায় আর অনেক জেলাস ফিল করে। এর পরের দৃশ্যে দেখা যায় কিয়োশি একা একা বসে কাঁদছিল। বাইজিন তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? কিয়োশি বলে, আমার দুটো বিড়ালের মধ্যে একটা বিড়াল হারিয়ে গিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। বাইজিন তখন বলে, এ ব্যাপার, এটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি ভুলে গেলে আমার শরীরে কুকুরের জেনেটিক রয়েছে? আমার জন্য তোমার এই বিড়ালটা খোঁজা খুব একটা কঠিন কাজ হবে না। এই বলে বাইজিন কিয়োশির বিড়ালটা খোঁজা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে সে বিড়ালটা খুঁজে এনে কিয়োশিকে দিয়ে দেয়। কিয়োশি তো তার বিড়ালটা পেয়ে অনেক খুশি হয় আর বাইজিনের সঙ্গে দুষ্টামি করতে শুরু করে। দুষ্টামি করতে করতে হঠাৎ করে সে বাইজিনের উপরে পড়ে যায়, কিন্তু এখানে তার কেন জানি উঠতে ইচ্ছে করছিল না। বাইজিনের প্রতি তার অন্যরকম একটা ফিল কাজ করছিল। একটু পর সে বাইজিনের উপর থেকে উঠে চলে আসে। এখানে তার মনে হয় বাইজিনের ছোঁয়া পেয়ে তার অন্যরকম লাগছিল কেন, এসবের মানে সে বুঝতে পারে না। তারপর বাইজিনের আঙ্কেল বাইজিনকে বলে, তোমার কাজের অবস্থা খুব খারাপ, এজন্য কোম্পানিটা দিন দিন ডাউন হচ্ছে আর শেয়ার হোল্ডাররাও তোমার উপর বিরক্ত হয়ে গিয়েছে, তুমি এভাবে কোম্পানি চালাবে কিভাবে? বাইজিন বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। আঙ্কেল বলে, আচ্ছা আমিও দেখছি তুমি কি করতে পারো। এটা বলে আঙ্কেল সেখান থেকে চলে যায়। এদিকে বাইজিন এখন থেকে পরিশ্রমের সাথে রাত দিন কাজ করার সিদ্ধান্ত নেয়। তারপর কিয়োশিকে ফোন করে বলা হয়,
বাইজিন কোম্পানি বাঁচার জন্য খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে, আর সে কোনো রেস্টও নিচ্ছে না। এসব শুনে কিয়োশি বাইজিনের কাছে চলে আসে আর বাইজিনকে বলে, তোমাকে এত বেশি কাজ করতে হবে না, তোমার এখন বিশ্রাম প্রয়োজন, এভাবে কাজ করলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। কিন্তু কিয়োশির কোনো কথা বাইজিন শুনে না আর তাকে বলে, তুমি এখান থেকে যাও। এটা বলে সে এখানে অজ্ঞান হয়ে যায়। তারপর কিয়োশি তাকে বাড়িতে নিয়ে আসে। যখন তার জ্ঞান ফিরে আসে, তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার শারীরিক অবস্থা অনেক খারাপ আর ডাক্তার বলেছে আপনার অসুখের কোনো চিকিৎসা নেই, আপনার অবস্থা দিন দিন আরো খারাপ হবে, একটা সময় আপনি কাউকে আর চিনতেও পারবেন না। এসব শুনে বাইজিন অনেক হতাশ হয়ে পড়ে। সেদিন রাতে বাইজিন বাসায় আসে না। এদিকে কিয়োশি অনেক রাত পর্যন্ত জেগে বাইজিনের জন্য অপেক্ষা করছিল। পরদিন সকালে সে বাইজিনকে দেখতে পায়। সে জিজ্ঞাসা, কি হয়েছে তোমার? বাইজিন মন খারাপ করে বলে, আমি তোমার জন্য একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনেছি, তুমি সেখানে চলে যাও, আর সেখানে তোমার ক্রাশ মিনহুকেও আসতে বলেছি, তুমি সেখানে গিয়ে মিনহুকে প্রপোজাল করে দিও, আর তোমাকে এখানে আর থাকতে হবে না। কিয়োশি তখন বলে, তোমার কি হয়েছে, আর আমি চলে গেলে তোমার খেয়াল কে রাখবে? বাইজিন বলে, আমার জন্য চিন্তা করো না, তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি, তুমি যাও। কিয়োশি এসব শুনে বলে, আরে কি হয়েছে, আমার দিকে তাকাও আর বলো কি হয়েছে তোমার। এবার বাইজিন রেগে গিয়ে বলে, তোমাকে বলেছি না এখান থেকে চলে যাও, তোমাকে শুধুমাত্র আমার স্বার্থের জন্য আমি ইউজ করেছি, কিন্তু এখন তোমাকে দেখলে আমার বিরক্ত লাগে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। এসব শুনে কিয়োশি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে বের হয়ে যায়। কিয়োশি চলে যাওয়ার পর বাইজিন অনেক কষ্ট পায়, কারণ কিয়োশির সঙ্গে সে যে ব্যবহারটা করেছে সেগুলো তার মনের কথা নয়। আসলে বাইজিন ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে, সামনের দিনগুলোতে সে কাউকে চিনতে পারবে না। এজন্য সে চায়নি তার জন্য কিয়োশির কোনো সমস্যা হোক, তার দ্বারা কিয়োশির কোনো ক্ষতি হোক। এই জন্য সে কিয়োশিকে নিজের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। এরপর কিয়োশি বাইজিনের অ্যাপার্টমেন্টে চলে আসে আর এখানে মিনহু তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু কিয়োশি মিনহুকে একা পেয়ে প্রপোজাল করে না, সে মিনহুর সামনে দিয়ে চলে যায়, কারণ এখন সে সত্যিকারে বাইজিনকে ভালোবেসে ফেলেছে। এদিকে দেখা যায় বাইজিনের আঙ্কেল বাইজিনের অসুখের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিয়েছে, আর শেয়ার হোল্ডার এই জন্য বাইজিনের থেকে কোম্পানিটা নিয়ে বাইজিনের আঙ্কেলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে কিয়োশি একদিন বাইজিনের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু বাইজিনের অ্যাসিস্ট্যান্ট তাকে ভিতরে যেতে নিষেধ করে। সে বলে বাইজিন অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে এবং সে কাউকে চিনতে পারছে না, এজন্য তাকে বেঁধে রাখা হয়েছে, কারণ তার হাত পা খুলে রাখলে সে যে কাউকে আঘাত করতে পারে। কিয়োশি এবার বুঝতে পারে বাইজিন তাকে কেন এই বাসা থেকে চলে যেতে বলেছিল। এসব কিছু বুঝতে পেরে সে বাইজিনের রুমে চলে আসে আর বাইজিনের হাত পায়ের বাঁধন খুলে দেয়। বাইজিন তখনই তার উপর আক্রমণ করতে আসে, কিন্তু কিয়োশি তখন বলে, আমি তোমাকে ভালোবাসি বাইজিন, প্লিজ নিজের হুঁশে আসো। এখানে কিয়োশি বাইজিনকে কিস করে আর বাইজিন কিছুটা ঠিক হয়। কিয়োশি বলে, তাড়াতাড়ি আমার সঙ্গে আসো, নয়তো দেরি হয়ে যাবে। তারপর এগ্রিমেন্ট সাইন হওয়ার আগেই তারা সেখানে চলে আসে আর বাইজিন তার অসুখের ব্যাপারে সবকিছু খুলে বলে আর বলে, যতক্ষণ কিয়োশি আমার সঙ্গে আছে ততক্ষণ আমার কিছুই হবে না, আর আমার পরিবর্তে কিয়োশি এতদিন ধরে এই কোম্পানিটা চালিয়েছে, আমি চাই আমার গার্লফ্রেন্ড কিয়োশি এই কোম্পানির সিইও হোক। আর এই সিদ্ধান্তের সাথে সকল ওয়ার্কাররাও একমত হয় আর বলে, আমরা বাইজিন এবং কিয়োশির সাথেই আছি। আর ফাইনালি আঙ্কেলের প্ল্যান ফ্লপ হয়ে যায়। শেয়ার হোল্ডার কিয়োশিকে নতুন সিইও হিসেবে এগ্রিমেন্টে সাইন করায়। তারপর আমাদেরকে 3 মাসের পরের সিন দেখানো হয়। এখন কিয়োশি এই কোম্পানির সিইও, তার পরিচালনায় কোম্পানি ভালোই চলছে, আর আজকে কোম্পানি একটা বড় প্রজেক্টে অনেক লাভ করেছে। এই জন্য খুশি হয়ে আজকে বাইজিন কিয়োশিকে বিয়ের জন্য প্রপোজাল করে। কিয়োশি বলে, কখনো আমায় ছেড়ে যাবে না তো? বাইজিন বলে, আমার নিঃশ্বাস থাকতে আমি তোমাকে ছেড়ে যাব না। তারপর কিয়োশি আর বাইজিন একে অপরকে জড়িয়ে ধরে, যা দেখে অফিসের সবাই হাততালি বাজাতে শুরু করে। এরকমই সুন্দর একটা মুহূর্ত দিয়ে ড্রামাটা শেষ হয়ে যায়। এই সিনেমার মেন হিরো এবং তার আঙ্কেল চেনকে দেখানো হয়। এখানে আমাদের হিরোর নাম ছিল শ্যাং ইউমিন, তবে আমি তার নামটা ছোট করে মিন বলেই ডাকবো। মিনের আঙ্কেল মিনকে বলছিল, 1 মাসের মধ্যে তুমি তোমার কোম্পানির সব দায়িত্ব নিবে, কারণ তোমার বাবার এখন অনেক বয়স হয়েছে, এখন তোমার ঠিকভাবে কাজ করা উচিত। কিন্তু মিনের বিজনেসের প্রতি কোনো আগ্রহী ছিল না, সে তার স্বপ্নকে কেরিয়ার বানাতে চাইছিল, আর তার স্বপ্ন ছিল গান গাওয়া। এখানে আঙ্কেল চেন বলে, তুমি কোম্পানির একমাত্র ওয়ারিশ, তাই তোমাকে তোমার দায়িত্বগুলো বোঝা উচিত। এদিকে ঠিক তখনই সেখানে জিনজিন নামের একটি মেয়ে চলে আসে। জিনজিন যখন এদিক দিয়ে যাচ্ছিল তখন তার ফোনে একটা কল আসে, তাই জিনজিন তার ব্যাগটা গাড়ির উপরে রেখে ফোনে কথা বলছিল। ফোনে তার এক আন্টি তার সাথে কথা বলছিল, তার আন্টি তাকে টাকার জন্য অনেক প্রেসার দিচ্ছিল। জিনজিন বলে, আন্টি আমি জবটা পেয়ে গেলে তোমাকে সব টাকা দিয়ে দিব। আসলে জিনজিনের বাবা ছিল খুবই অসুস্থ, আর তার আন্টি তাদেরকে টাকা দিয়ে হেল্প করছিল, যার কারণে তার আন্টি তাকে সারাক্ষণই টাকার জন্য প্যারা দেয়। যাই হোক, এদিকে ততক্ষণে গাড়িটা চলতে শুরু করে, যা দেখে কোন রেখে গাড়ির পিছনে এক দৌড় মারে, কারণ তার ব্যাগটা যে গাড়ির উপরেই রাখা ছিল। এদিকে মিন জিনজিনকে তাদের গাড়ির পিছনে দৌড়াতে দেখে, আর এখানে মিনের মনে হচ্ছিল এই মেয়েটা হয়তো টাকার জন্যই তাদের পিছনে এভাবে দৌড়াচ্ছে। আসলে মিন কোনো মেয়েকে বিশ্বাস করতো না, সেভাবে কোনো মেয়েই ভালোবাসতে জানে না, সব মেয়েরাই টাকার জন্য পাগল। তাই মিন গাড়ির ভিতর থেকে কিছু টাকা দিয়ে বলে, এই নাও, তোমার মতো অনেক মেয়েকে আমি দেখেছি যারা টাকার জন্য আমার পিছনে এভাবে পড়ে থাকে। টাকা দেখে জিনজিন তো অবাক হয়ে যায়, কিন্তু জিনজিন কিছু না বলে যখনই তার ব্যাগটা নিতে যাবে তখনই মিন বলে ওঠে, আমি তো ভেবেছিলাম তুমি টাকাটা নেওয়ার আগে একটু সংকোচ বোধ করবে, কিন্তু তোমার তো টাকা নেওয়ার জন্য একদম তস চইছে না দেখছি। এই বলে মিন টাকাটা নিচে ফেলে দেয়। এই দেখে জিনজিন তার ব্যাগটা নেয় আর মিনকে বলে, সব মেয়েরাই টাকার পিছনে দৌড়ায় না, তাছাড়া আমিও তোর মতো ছেলেদেরকে একদমই পছন্দ
করি না। এই কথা বলে জিনজিন সেখান থেকে চলে যায়। জিনজিনের এই কথা শুনে মিন তো আঙ্কেলের সামনে অনেক ইনসাল্ট হয়ে যায়। তাই মিন অনেক রেগে গিয়ে আঙ্কেলকে বলে, আমি এই মেয়েটাকে ছাড়বো না, তাকে আমি দেখে নিব। আসলে মিনকে এই প্রথমবার কোনো মেয়ে এভাবে ইনসাল্ট করেছে, যেটা সে এত সহজে হজম করতে পারছিল না। এর পরের সিন আমরা দেখি, একদিকে মিন তার আঙ্কেলের সাথে কোম্পানিতে যাচ্ছিল, অন্যদিকে জিনজিন তার চাকরির ইন্টারভিউর জন্য একটি কোম্পানিতে দৌড়ে আসছিল। এখানে এসে জিনজিন যখন মিনকে এই কোম্পানিতে দেখে, তখন জিনজিন জানতে পারে মিনি হলো এই কোম্পানির বসের ছেলে। যা দেখে জিনজিন তো তার মুখ লুকাতে শুরু করে আর ভাবে, আমি যদি এখানে কাজ করি তাহলে তার হাতে কনফার্ম মারা যাব, আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু পালানোর সময় মিন জিনজিনকে দেখে ফেলে আর তার হাত ধরে বলে, তুমি তো ওই মেয়েটা যে আমাকে একটু আগে গাড়িতে ইনসাল্ট করেছিলে, তাই না? তুমি আমার অফিসে কি করছো? এদিকে বেচারি জিনজিন মিনের দিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আমরা দেখতে পাই জিনজিন চাকরিটা পায়নি, তাই তার অনেক মন খারাপ ছিল। তবে আন্টি তাকে বলে, মন খারাপ করার কোনো দরকার নেই, আমি নিজেই তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। জিনজিন তো অবাক হয়ে যায় আর বলে, কিসের চাকরি? ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে। এখানে আমরা মিনের আঙ্কেলকে দেখতে পাই। আঙ্কেল জিনজিনের আন্টিকে অনেকগুলো টাকা দেয়। এতগুলো টাকা পেয়ে আন্টি তো মহা খুশি। তখন জিনজিন বলে, আন্টি এসব কি হচ্ছে, আমাকে একটু বলবে প্লিজ? আঙ্কেল এসে জিনজিনকে বলে, আসলে আমি তোমাকে মিনের প্রাইভেট হাউসমেট হিসেবে হায়ার করেছি। জিনজিন তো মিনের কথা শুনে অনেক রেগে যায় আর বলে, আঙ্কেল আপনি এখনই এখান থেকে চলে যান, আমি এই জবটা কখনোই করব না। আঙ্কেল তখন বলে, তোমার আন্টি তোমার কাছ থেকে অলরেডি টাকা নিয়ে নিয়েছে, তাছাড়া এই কন্ট্রাক্টটা শুধুমাত্র 1 মাসের জন্য। জিনজিন বলে, আমি ওই পাগলটার সাথে 1 সেকেন্ডও থাকতে পারবো না, 1 মাস তো অনেক পরে, তার থেকে ভালো আপনার টাকা নিয়ে আপনি এখনই এখান থেকে চলে যান। আঙ্কেল তখন জিনজিনকে বলে, তোমার বাবাকে বাঁচানোর জন্য এই টাকাটা তোমার এখন খুবই প্রয়োজন, টাকা ছাড়া তোমার বাবাকে কোনোভাবেই সুস্থ করতে পারবে না। আর যেহেতু জিনজিনের বাবা খুবই অসুস্থ ছিল, তাই জিনজিনের অনিচ্ছা সত্ত্বেও সে শুধুমাত্র তার বাবাকে বাঁচানোর জন্য এই চাকরিটা করতে রাজি হয়ে যায়। পরের দিন মিন যখন নাস্তা খেতে টেবিলে এসে বসে, তখন জিনজিন তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। জিনজিনকে দেখে মিন তো শকড হয়ে যায় আর শকড হয়ে তার মুখের সব পানি জিনজিনের মুখের উপর ফেলে। এখানে মিন জিনজিনকে বলে, এ মেয়ে তুমি এখানে কি করছো? তখনই আঙ্কেল এসে বলে, তাকে কোম্পানি তোমার প্রাইভেট হাউসকিপার হিসেবে হায়ার করেছে। মিন তখন বলে, আঙ্কেল আপনি যে কোনো মেয়েকে আমার হাউসমেট বানিয়ে দেন, কিন্তু এই মেয়েটাকে না, তার সাথে আমি 1 সেকেন্ডও থাকতে পারবো না। আঙ্কেল তখন বলে, আমরা কোনো কারণ ছাড়া তাকে এভাবে জব থেকে বের করতে পারবো না, এটা করলে আমাদের কোম্পানির বদনাম হয়ে যাবে। মিন তখন বলে, কোম্পানির সাথে সাথে আমার কথাটাও একটু ভাবুন। আঙ্কেল বলে, তাকে তো আর তোমার বিয়ে করতে হবে না, শুধু তো হাউসমেটই, তাই না? আসলে আঙ্কেল মিনকে ঠিক করার জন্যই জিনজিনকে হায়ার করেছে। মিন এসে জিনজিনকে রাগ দেখিয়ে নাস্তার প্লেটটা নিচে ফেলে দেয় আর বলে, নে তোর খাবার তুই খা। জিনজিনও রেগে বলে ওঠে, ঠিক আছে আমি নিজেই খেয়ে নিব। এই বলে জিনজিন নিজেই খাবার খেতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখি মিন জিনজিনের উপর রাগ মেটানোর জন্য তাকে নিয়ে ফুটবল খেলতে আসে। এখানে এসে মিন বারবার ফুটবলটা ইচ্ছা করে জিনজিনের উপর কিক করে। এতগুলো ফুটবল কিক খেয়ে জিনজিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যা দেখে মিন বলে, ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই। এই বলে মিন সেখান থেকে চলে যায়। মিনের এমন ব্যবহারে জিনজিন খুবই রেগে যায়। জিনজিন তার উপর এতটাই রেগেছিল যে সে গোসলের সময় মিনকে বকা দিচ্ছিল, কিন্তু গোসল করার জন্য যখনই সে ট্যাপ চালু করে, তখনই জিনজিন দেখে ট্যাপ থেকে কোনো পানি আসছে না, যা দেখে জিনজিন বুঝতে পারে এটা নিশ্চয়ই মিনের কাজ। এজন্য জিনজিন অনেক রেগে মিনকে গিয়ে বলে, তোমার কি সমস্যা, আমার পিছনে এভাবে কেন লেগে আছো? মিন বলে, এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছে আমি তাই করব, তোর যদি এতই সমস্যা থাকে তাহলে যা, এখনই নিজের ব্যাগ নিয়ে এখান থেকে ভাগ। জিনজিন বলে, আমার বাবা যদি অসুস্থ না থাকতো তাহলে আমি অনেক আগে এখান থেকে চলে যেতাম। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি জিনজিন তার রুমে বসে মিনকে শিক্ষা দেওয়ার কথা ভাবছিল। তখনই তার কাছে তার এক বান্ধবীর কল আসে আর তার বান্ধবীর নাম ছিল কিয়া। কিয়াকে জিনজিন বলছিল, জানিস আমি এখন একটা শয়তানের হাড্ডির সাথে তার বাড়িতে থাকছি, যে আমার উপর সারাদিন শুধু টর্চার করে। এভাবে জিনজিন তার বান্ধবীর কাছে মিনের নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। তবে তার বান্ধবী তার এসব কথার কোনো গুরুত্ব দেয় না, সে জিনজিনের সব কথাই হেসে উড়িয়ে দেয়। তারপর জিনজিন তার বান্ধবীকে বলে, তোর হবু হাজবেন্ডের কি খবর? কিয়া বলে, তুই তো জানিস আমি তাকে একদমই পছন্দ করি না। জিনজিন বলে, তুই যদি তাকে পছন্দই না করিস তাহলে বিয়েটা করতে কেন রাজি হয়েছিস? কিয়া বলে, আমার ফ্যামিলির লোকেরা আমাকে ফোর্স করেছে, তোর কাছে যদি এই ঝামেলা থেকে বের হওয়ার কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে অবশ্যই জানাস। এই বলে কিয়া ফোনটা রেখে দেয়। আর বিউটি সেলুনে যাওয়া কিয়ার ছিল প্রতিদিনের রুটিন, যা দেখে আমরা বুঝতে পারি কিয়াও একজন ধনী পরিবারের মেয়ে। এদিকে 1 মাস পর মিনকে তার কোম্পানির নিউ প্রেসিডেন্ট হতে হবে, তাই মিনের বাবা তার ড্রেস সেন্স ঠিক করার জন্য একজন ফ্যাশন ডিজাইনার পাঠায়। তারপর মিন যখন একদম সুটবুট পরে রেডি হয়ে বের হয়, তখন তাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। মিনকে এতটা হ্যান্ডসাম দেখে জিনজিন তো তার শোক সরাতেই পারে না। তারপর কোম্পানির ম্যানেজার মিনকে কোম্পানির বিজনেসের ব্যাপারে বোঝাচ্ছিল, কিন্তু মিনের তো বিজনেসের প্রতি কোনো আগ্রহী ছিল না, তাই সে লুকিয়ে লুকিয়ে গেম খেলতে শুরু করে। এদিকে জিনজিন মিনকে গেম খেলতে দেখে ফেলে আর ম্যানেজারকে বলে দেয় মিন গেম খেলছে, সে আপনার কোনো কথাই শুনছে না। এর মধ্যে আঙ্কেলও সেখানে চলে আসে আর মিনকে বোঝাতে শুরু করে। এর পরের সিনে জিনজিন যখন কফি নিয়ে মিনের ঘরে প্রবেশ করে, তখন সে মিনের খালি গা দেখে একটু অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। এখানে জিনজিন কিছু না বলে কফিটা রেখে চলে যাচ্ছিল, কিন্তু
মিন তখন জিনজিনকে বলে দাঁড়াও। এখানে মিন জিনজিনকে তার পিঠটা মুছে দিতে বলে। জিনজিন বাধ্য হয়ে তার পিঠটা মুছে দিতে হয়। তখনই হঠাৎ করে মিন জিনজিনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয় আর নিজে তার উপরে শুয়ে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিনজিন এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর লজ্জা পেয়ে নিজের চোখটা বন্ধ করে ফেলে। এখানে মিন তাকে কিস করতেই যাবে কিন্তু হঠাৎ করে হাসতে হাসতে বলে তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি তোমাকে গার্লফ্রেন্ড বানাতে চাই? মিনের এসব অদ্ভুত পাগলামি দেখে জিনজিন তো অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। বাইরে এসে জিনজিন বলে শয়তান একটা, তবে শয়তানটার বডিটা অনেক সুন্দর, মনে হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি। এটা বলে জিনজিন বলে এসব আমি কি ভাবছি? এদিকে মিনও জিনজিনের কথাই ভাবছিল আর মনে মনে বলছিল মেয়েটা কিন্তু অনেক কিউট আছে, যা দেখে আমরা বুঝতে পারি তারা দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের দিন মিন একটা মেয়ের সাথে বসে কথা বলছিল, ঠিক তখনই সেখানে জিনজিন চলে আসে। জিনজিনকে দেখে মেয়েটা বলে জিনজিন তুই এখানে কি করছিস? আসলে এটা ছিল জিনজিনের বান্ধবী কিয়া। কিয়াকে দেখে জিনজিন তো অনেক খুশি হয়ে যায়। কিয়া বলে তুই কি এখানেই কাজ করিস? জিনজিন বলে হ্যাঁ। তখনই কিয়া মিনের হাতটা ধরে বলে মিন হলো আমার হবু হাজবেন্ড, আমাদের খুব শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে। বিয়ের আগ পর্যন্ত তুই আমার হবু হাজবেন্ডটার খুব ভালো করে খেয়াল রাখিস। কিয়ার এই কথা শুনে জিনজিনের মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে জিনজিন এখানে কিয়াকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায়। জিনজিনকে এভাবে চলে যেতে দেখে মিনও তার পিছন পিছন যাচ্ছিল। তখনই কিয়া তাকে আটকে বলে মনে রেখো আমি কিন্তু তোমার হবু ওয়াইফ, তুমি আবার জিনজিনের প্রেমে পড়ে যেও না, আমাদের 1 মাস পরেই বিয়ে। এখানে মিনার কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। তবে কিয়া নিজে নিজেই বলতে থাকে আমার জিনিস আমার কাছ থেকে কেউই কেড়ে নিতে পারবে না। এদিকে জিনজিন মনে অনেক কষ্ট নিয়ে রাস্তায় বসে ড্রিঙ্কস করছিল আর বলছিল আমি আর সেখানে থাকবো না। ঠিক তখনই মিন জিনজিনকে ফোন করে বলে তুমি কোথায়? জিনজিন বলে আমি কোথায় তাতে তোমার কি? এখানে জিনজিন মিনকে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলে, সাথে আরো বলে যে সে আর এই জবটা করবে না। এই বলে জিনজিন ফোনটা রেখে দেয়। ঠিক তখনই তার ফোনে আন্টির কল আসে আর বলে হসপিটালে তোর বাবার চিকিৎসার জন্য আরো কিছু টাকা লাগবে, তুই এখনই তোর বস থেকে অ্যাডভান্স কিছু টাকা নিয়ে চলে আয়। যা শুনে জিনজিনের নেশা কেটে যায় আর দুঃখে কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে। তারপর জিনজিন আবারও মিনের বাসায় ফিরে আসে। এখানে আসার পর মিন তাকে বলে তুমি তো তোমার জবটা ছেড়ে দিয়েছো তাই না, যাও নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে বের হয়ে যাও। কিন্তু জিনজিন বলে সরি আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। তবে মিন এবার সত্যি অনেক রেগেছিল। সে বলে তোমার মতো মেয়েদের আমার কোনো প্রয়োজন নেই, যাও এখনই বের হয়ে যাও। এখানে জিনজিন অনেক অনুরোধ করতে থাকে আর বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবে মিন তাকে ক্ষমা করে না, জিনজিনকে শাস্তি স্বরূপ স্টোর রুমে নিয়ে আটকে রাখে। জিনজিন তো এই অন্ধকার করে ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে প্লিজ আমাকে এখান থেকে বের করো। কিন্তু মিন তার কোনো কথাই শোনে না। তারপর স্টোর রুমে জিনজিন অনেকগুলো ট্রফি আর একটা গিটার খুঁজে পায়, যা দেখে জিনজিন বুঝতে পারে যে মিনের স্বপ্ন হলো গান করা, কিন্তু তার ধনী পরিবারের সম্পত্তির হাল ধরার জন্য তার স্বপ্নকে ছেড়ে দিতে হচ্ছে। এখানে জিনজিন সারা রাত এভাবেই বসে পার করে দেয়। পরের দিন সকালে যখন মিন রুমের ভিতরে আসে তখন সে দেখে জিনজিনের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, যা দেখে মিন তাকে কোলে করে নিজের রুমের বিছানায় শুইয়ে দেয়। এখানে মিন জিনজিনের অনেক টেক কেয়ার করে। তবে জিনজিন বেহুশ অবস্থায় বলতে থাকে মিন আমি সবসময় তোমার পাশে আছি। এটা শুনে মিন বলে যাক কেউ তো আছে যে আমার জন্য চিন্তা করে। এই বলে মিন যখনই এখান থেকে চলে যাচ্ছিল তখনই জিনজিন মিনের হাত ধরে নিজের কাছে টেনে নেয়, যার ফলে মিন তার উপরে পড়েই যাচ্ছিল। পরের দিন যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে মিনকে দেখে চিৎকার করে লাথি মেরে মিনকে খাট থেকে নিচে ফেলে দেয় আর বলে তুই আমার পাশে শুয়েছিলি কোন সাহসে? মিন বলে আমি এখানে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। জিনজিন তখন বলে তুমি মিউজিক অনেক পছন্দ করো তাই না? মিন বলে তাতে তোমার কি? জিনজিন বলে তোমার তো তোমার ড্রিমকে ফলো করা উচিত। মিন বলে আমার পরিবার চায় না আমি গান করি। তখন জিনজিন বলে তোমাদের মতো বড়লোক মানুষদের কাছে সবই থাকে কিন্তু নিজের স্বপ্ন পূরণ করার মতো সুযোগ থাকে না। এখানে জিনজিন আরো বলে আচ্ছা তুমি কি কখনো লোকাল বাসে বা ট্রেনে চড়েছো? মিন বলে না। জিনজিন তখন বলে তাহলে আজকে আমার সাথে আসো। তারপর তারা একটি লোকাল বাসে করে কোথাও যেতে থাকে আর মিন এই প্রথমবার লোকাল যানবাহনে উঠেছিল। তার কাছে এই বিষয়টা অনেক ভালোই লাগছিল। তারপর তারা এক জায়গায় খাবার খেতে আসে। লোকাল খাবার দেখে মিন বলে আমি এটা খাবো না। জিনজিন বলে এটা খুবই মজাদার, একটু খেয়ে তো দেখো। মিন তার নাক বন্ধ করে একটু খায়, কিন্তু খাওয়ার পর খাবারটি তার কাছে খুবই ভালো লাগে, এজন্য সে সবকিছুই খেতে শুরু করে। এখানে তারা দুজন খুব সুন্দর একটা সময় উপভোগ করছিল। রাস্তায় তারা একটা ছেলেকে গান গাইতে দেখে। জিনজিন তাকে দেখে মিনকে বলে তুমি আমার জন্য একটা গান গাও না প্লিজ। এই বলে জিনজিন সে ছেলেটার কাছ থেকে গিটারটা নিয়ে মিনকে দিয়ে দেয়। এখানে মিনও খুব সুন্দর করে একটি গান গায় যেটা জিনজিনেরও অনেক ভালো লাগে। এক পর্যায়ে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর মিন জিনজিনকে কিস করতে শুরু করে। পরের দিন জিনজিন যখন খাবার বানাচ্ছিল তখন সেখানে মিন এসে তার সাথে প্রেম করতে শুরু করে। এখানে তারা খুব সুন্দর করে নিজেদের মধ্যে সময়গুলো কাটাচ্ছিল। তারপর মিন যখন খাবার খাচ্ছিল তখন জিনজিনের কাছে তার আন্টি কল করে বলে তোর বাবার শরীরের অবস্থা অনেক খারাপ, তুই এখনই বাড়িতে চলে আয়। এই কথা শুনে জিনজিন সাথে সাথে বের হয়ে যাচ্ছিল। তখন মিন তাকে বলে কি হয়েছে, আমি তোমার সাথে যাব? জিনজিন বলে না তোমাকে যেতে হবে না। এই বলে সে একাকে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে জিনজিন জানতে পারে তার আন্টি তাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছে, তাও আবার সেটা কিয়ার কথা মতো। আর এখানে আন্টি কিয়ার কাছে জিনজিনের হাউসমেটের কন্ট্রাক্টের সব কথাই বলে দেয়। এখানে কিয়া বলে তুই মিনকে ছেড়ে দে,
জিনজিন বলে এটা আমি করতে পারবো না, কারণ আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। তাছাড়া তুই তো মিনকে পছন্দই করিস না, তাহলে আমাদেরকে আলাদা কেন করতে চাস? কিয়া তখন বলে আগের সব কথা ভুলে যা, এখন আমি মিনকেই বিয়ে করব। এখানে কিয়া জিনজিনকে অনেকগুলো কথা শুনিয়ে মিনের বাসায় চলে আসে আর মিনকে বলে কিয়া এতদিন শুধুমাত্র টাকার জন্যই তোমার সাথে অভিনয় করে গিয়েছে, সে তোমাকে মোটেও ভালোবাসে না। কিন্তু মিন কিয়ার কোনো কথাই বিশ্বাস করে না, তাই কিয়া জিনজিনের সেই কন্টাক্ট পেপারটা মিনকে দেখায়। মিন দেখে সত্যি সত্যি জিনজিন টাকার জন্যই 1 মাসের কন্টাক্ট করেছিল। ঠিক তখনই জিনজিন মিনকে ফোন করে বলে মিন আমাকে তুমি ভুলে যাও, আমি এতদিন এই সবকিছু টাকার জন্য করেছি, তোমাকে আমি ভালোবাসি না। এই বলে জিনজিন ফোনটা রেখে দেয় আর আমরা দেখি ফোনটা কেটে জিনজিন নিজেও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে কিয়াকে দেখা যায় সে অনেক বড় প্ল্যান করে মিনকে বিয়ে করতে এসেছে। আসলে কিয়ার তার বাবা মিনের সব সম্পত্তি নিজের করে নেওয়ার জন্যই এই বিয়ের আয়োজন করেছিল। অন্যদিকে এই সব কথা আঙ্কেল শুনে ফেলে, কিন্তু কিয়া আঙ্কেলকে ভুলভাল বুঝিয়ে বলে আমি শুধুমাত্র মিনের কথাই বলছিলাম, আমি মিনকে অনেক ভালোবাসি, আমার আর কোনো উদ্দেশ্য নেই। কিয়ার সস্তা মার্কা কথা শুনে আঙ্কেল তাকে ক্ষমা করে দেয়, কিন্তু কিয়া ভাবে যদি আঙ্কেল পরে কোনো সমস্যা করে তাই সে আঙ্কেলকে গাড়ি চাপা দিয়ে দেয়। তারপর এভাবেই 1 মাস কেটে যায়। একদিন কিয়া আর মিন একটা রেস্টুরেন্টে যায় আর সেই রেস্টুরেন্টে জিনজিন কাজ করত। জিনজিন তাদের কাছে অর্ডার নিতে আসে। জিনজিনকে দেখে কিয়া অনেক ইনসাল্ট করে কথা বলতে থাকে। সে জিনজিনকে বিভিন্নভাবে অপমান করে আর যাওয়ার আগে জিনজিনের হাতে তাদের বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মিন যখন ঘুমিয়েছিল তখন তার কাছে একটা ফোন আসে। ফোনের কথা শুনে এখানে মিন অনেক শকড হয়ে যায় আর এই সিনটা এখানে কাট হয়ে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের সময় পাদ্রী মিনকে বলে আপনি কিয়াকে নিজের ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করেছেন? তখন মিন বলে না। কিয়া বলে এসব তুমি কি বলছো? ঠিক তখনই আঙ্কেল সেখানে চলে আসে। কিয়া আঙ্কেলকে দেখে বলে ডক্টর তো বলেছিল আপনি মারা যাবেন। আঙ্কেল বলে আমি মরিনি, বেঁচে আছি। আসলে ওই দিন রাতে আঙ্কেল মিনকে ফোন করে সবকিছু বলে দিয়েছিল। তারপর মিন সব আত্মীয়দের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন একটা মেয়ে মিউজিক কনসার্টের টিকিট বিক্রি করছিল। এখানে জিনজিনও একটা টিকিট কিনে কনসার্টে আমরা মিনকে দেখতে পাই। এখানে মিন বলে আজকে শুধুমাত্র আমি আমার ভালোবাসার মানুষের জন্য নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি। তারপর মিন একটি রোমান্টিক গান গাইছিল। গানের মধ্যে মিন তার আর জিনজিনের কাটানোর সময়গুলোর কথাই বলছিল, যা শুনে জিনজিনও কান্না করে ফেলে। গান শেষ হলে জিনজিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন মিন তাকে দেখে ফেলে আর তাড়াতাড়ি করে জিনজিনের কাছে চলে আসে। এখানে মিন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি আমার জীবন থেকে হারাতে চাই না। এই বলে মিন জিনজিনকে একটি রিং দিয়ে বিয়ের প্রপোজাল করে। জিনজিনও রাজি হয়ে যায়। তারপর তারা একে অপরকে কিস করে আর এই রোমান্টিক ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।